আচ্ছা, তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। আমাদের লাস্ট ক্লাসে আমাদের ফ্লুইড পার্টটা আমরা কমপ্লিট করে দিয়েছিলাম। আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে ইউনিট 3। ইউনিট 3 হচ্ছে, এই ইউনিটের নেম হচ্ছে ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। এবার এই ইউনিটের নেম ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি করলেও এর আবার দুটো পার্ট আছে এই টোটাল ইউনিটের। একটা পার্ট হচ্ছে ফ্রিকশন আর আরেকটা পার্ট হচ্ছে ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। এবার তোমাদের সিলেবাসে ফ্রিকশনটাকে রেখেছে ইউনিট 3 এর সেকেন্ড হাফে, ফার্স্ট হাফে রাখা হয়েছে ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জিকে। কিন্তু তোমাদের ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জির ক্যালকুলেশানে একটা ক্যালকুলেশন তোমাদের করতে হবে, ওয়ার্ক ডান বাই ফ্রিকশান। সেই জন্য আমরা ইউনিট 3তে ফ্রিকশানটাকে আগে পড়ব, তারপর আমরা ওয়ার্ক, পাওয়ার, এনার্জিতে যাব। কারণ ফ্রিকশানের আমাদের ইকুয়েশান জানা থাকলে আমাদের ওয়ার্কের ওই পার্টটা যেখানে আমাদের ফ্রিকশানকে ক্যালকুলেট করতে হবে, ফ্রিকশনাল ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে হবে, সেটা আমাদের ইকুয়েশানটা কেন এরকম হলো সেটা আমাদের পক্ষে বোঝা ইজি হবে। তাহলে আমরা আজকে পার্ট 1-এ প্রথমে ওয়ার্ক, পাওয়ার, এনার্জি না কনসিডার করে উই উইল ফার্স্ট কনসিডার ফ্রিকশান। এবার ফ্রিকশান অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? ধরো তুমি একটা অবজেক্টকে মুভ করাচ্ছ ওভার দ্য সারফেস অফ অ্যানাদার অবজেক্ট। এবারে সেই অবজেক্টটা একটা কোনো গিভেন ডেফিনিট শেপেড অবজেক্ট হতে পারে, একটা কোনো সারফেস হতে পারে, এনিথিং। তুমি যখনই একটা অবজেক্টকে মুভ করাবে ওভার দ্য সারফেস অফ অ্যানাদার অবজেক্ট, তুমি অবজার্ভ করবে ওই অবজেক্টের মোশন সেটা অলওয়েজ অপোজড হচ্ছে বাই এ রিটার্ডিং ফোর্স। যে ফোর্সটা রিটার্ড করছে মোশনকে, তার মানে ইট উইল অলওয়েজ ট্রাই টু রেজিস্ট দ্য মোশন অফ দ্য অবজেক্ট। তাহলে যখনই একটা অবজেক্ট মুভ করছে ওভার দ্য সারফেস অফ অ্যানাদার অবজেক্ট, আমরা অবজার্ভ করছি দ্য মোশন অফ দ্য অবজেক্ট ইজ অলওয়েজ অপোজড বাই এ রিটার্ডিং ফোর্স। এই যে রিটার্ডিং ফোর্সটা, এটাকেই আমরা বলছি ফ্রিকশন। এবং এই ফ্রিকশনটা অ্যাক্ট করে অলওয়েজ ইন এ ডাইরেকশন অপোজিট টু দ্য মোশন অফ দ্য অবজেক্ট উইথ রেসপেক্ট টু দ্য সারফেস বা রেসপেক্ট টু দ্য আদার বডি। অ্যাকচুয়ালি তোমাদের যেহেতু রিলেটিভ মোশন পার্টটা কখনোই তোমাদের এই ফিজিক্স পার্টে পড়তে হয়নি, সেই জন্য আমরা তোমাদের যা সিলেবাসের স্কোপ আছে এখানে আমরা বলবো ফ্রিকশন ইজ অলওয়েজ এগেনস্ট দ্য ডাইরেকশন অপোজিট টু দ্য মোশন অফ দ্য অবজেক্ট। অর্থাৎ অবজেক্টের মোশন যেদিকে তার অপোজিটে ফ্রিকশনটা অ্যাক্ট করবে। কিন্তু অ্যাকচুয়ালি ফ্রিকশন অ্যাক্ট করে অবজেক্টটা যে সারফেসের উপর দিয়ে মুভ করছে সেই দুটো সারফেসের রিলেটিভ মোশনের এগেনস্টে। যদি আমরা ধরো ঘরের ফ্লোরের উপর দিয়ে একটা অবজেক্টকে ড্র্যাগ করে নিয়ে যাই, তাহলে আমাদের রুমের ফ্লোর কখনো মুভ করে না, সেটা রেস্টে আছে। তাই জন্য আমরা দেখব অবজেক্ট যদি লেফটে মুভ করে ফ্রিকশান অ্যাক্ট করবে রাইটে, অবজেক্ট যদি রাইটে মুভ করে ফ্রিকশান অ্যাক্ট করবে লেফটে। অবজেক্ট যেদিকে মুভ করবে তার অপোজিটে ফ্রিকশান কাজ করবে। কিন্তু যদি এরকম হতো, ধরো অবজেক্টটা যে সারফেসের উপর দিয়ে মুভ করছে সেই সারফেসটাও নিজে মুভ করছে, তখন সিনারিওটা কিন্তু অন্যরকম হয়। কিন্তু যেহেতু তোমাদের নিচের সারফেসের কোনো মুভমেন্টের তোমাদের কোনো স্কোপ এই সিলেবাসের মধ্যে নেই, তাই জন্য আমরা সবসময়তেই কনসিডার করে নেব যে একটা হরাইজেন্টাল সারফেস রয়েছে যেটার কোনো মুভমেন্ট নেই, তার উপর দিয়ে আমরা একটা অবজেক্টকে মুভ করাচ্ছি। তাই জন্য আমাদের কাছে পুরো ব্যাপারটা সিম্পলিফাইড হয়ে যাবে যে ফ্রিকশনাল ফোর্স সবসময় অ্যাক্ট করবে মোশন অফ দ্য অবজেক্ট যে ডাইরেকশানে হবে তার অপোজিটে। এই অবধি তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো?
Yes, sir. তাহলে পরে আমরা রিলেটিভ মোশনকে কনসিডার করছি না, উই আর অনলি কনসিডারিং দিস সিনারিও। কি লেখা রয়েছে? হোয়েন অ্যান অবজেক্ট মুভস ওভার দ্য সারফেস অফ অ্যানাদার অবজেক্ট ইটস মোশন ইজ অলওয়েজ অপোজড বাই এ রিটার্ডিং ফোর্স। এই রিটার্ডিং ফোর্সটা কি করছে? ইট রেজিস্টস দ্য মোশন অফ দ্য অবজেক্ট। এই রিটার্ডিং ফোর্সের নেমই হচ্ছে ফ্রিকশন অ্যান্ড অলওয়েজ অ্যাক্টস ইন এ ডাইরেকশন অপোজিট টু দ্য মোশন অফ দ্য অবজেক্ট। ভেরি গুড। এবারে আমরা অলরেডি ফ্লুইড পড়ে নিয়েছি, হোয়ার উই হ্যাভ ডিসকাসড ভিসকোসিটি। ভিসকোসিটিকে আমরা বলেছিলাম ফ্রিকশন বিটুইন দ্য টু অ্যাডজাসেন্ট লেয়ার্স অফ এ লিকুইড অর গ্যাস, সেটা ছিল আমাদের ইন্টারনাল ফ্রিকশন। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা সারফেসের উপর দিয়ে একটা অবজেক্ট মুভ করবে, তাই জন্য আমরা যখন কনসিডার করব ফ্রিকশন বিটুইন টু সলিড সারফেসেস, তখন তাকে আমরা বলবো এক্সটার্নাল ফ্রিকশন। এটা মাথায় রাখবে। ইন্টারনাল ফ্রিকশন মিনস ভিসকোসিটি, আর এক্সটার্নাল ফ্রিকশন মানে যেটা আমরা এখন ডিসকাস করছি, ফ্রিকশন বিটুইন এনি টু সলিড সারফেসেস, সেটাকেই আমরা বলবো এক্সটার্নাল ফ্রিকশন অর সিম্পলি ফ্রিকশন। তাহলে ফ্রিকশন হলো, সবসময়তে মনে রাখতে হবে, ফ্রিকশন একটা অপোজিং ফোর্স। অপোজিং ফোর্স মানে যেটা অপোজ করছে। এই ফোর্সটাকে তুমি কখন অবজার্ভ করবে? যদি তোমরা একটা সারফেসের উপর একটা অবজেক্টকে রেস্টে রেখে দাও, তার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই না করো, তখন তুমি কিন্তু এই ফ্রিকশনকে অবজার্ভ করতে পারবে না, এই অপোজিং ফোর্সকে কিন্তু অবজার্ভ করতে পারবে না। যখন তুমি দেখবে কোনো একটা সারফেসের উপর দিয়ে একটা বডি অ্যাকচুয়ালি মুভ করছে, অর মুভ করার একটা টেন্ডেন্সি শো করছে, তখনই তুমি অবজার্ভ করতে পারবে এই অপোজিং ফোর্সকে। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে সব সময় যে অবজেক্ট মুভ করলেই ফ্রিকশন অ্যাক্ট করবে তা নয়। তুমি ধরো একটা হেভি অবজেক্ট ধরো তোমার রুমের ফ্লোরের উপর রাখা রয়েছে, তুমি অবজেক্টকে পুশ করছো, অবজেক্ট মুভ করছে না, কিন্তু তুমি এক্সটার্নালি ফোর্স অ্যাপ্লাই করছো, তার মানে অবজেক্টের একটা টেন্ডেন্সি রয়েছে টু মুভ ওভার দ্য ফ্লোর, সেখানে কিন্তু একটা ফ্রিকশন অ্যাক্ট করছে। ইনফ্যাক্ট আমরা একটু বাদেই দেখব আমার অ্যাপ্লাইড ফোর্স একটা সার্টেন কন্ডিশনকে স্যাটিসফাই করতে পারছে না বলেই অবজেক্টটা মুভ করছে না আমি ফোর্স অ্যাপ্লাই করার পরেও। তাহলে আমার কাছে দুটো অপশান, এটা সবসময় মনে রাখবে। প্রথম হচ্ছে ফ্রিকশন ইজ অলওয়েজ অ্যান অপোজিং ফোর্স। এই ফ্রিকশনটা কখন তুমি অবজার্ভ করবে, কখন তুমি তোমার ক্যালকুলেশানে পাবে? যখন একটা বডি আর একটা কোনো বডির সারফেসের উপর দিয়ে বা কোনো একটা প্লেনের উপর দিয়ে অ্যাকচুয়ালি মুভ করবে, অর মুভ করার একটা টেন্ডেন্সি শো করবে, তখনই তুমি এই ফোর্স অফ ফ্রিকশনকে অবজার্ভ করতে পারবে, ডিফাইন করতে পারবে। এখানে মুভ মানে অবজেক্টটা স্লাইড করতে পারে। একটা যদি আমাকে স্ফেরিক্যাল অবজেক্ট দেওয়া হয়, ধরো আমাকে একটা ধরো ক্রিকেট বল বা তোমার একটা স্ফিয়ার দেওয়া হলো, তাহলে সেটা কি হবে? সেটা রোল ওভার করবে। তাহলে স্লাইডিংয়ের কেসেও ফ্রিকশন পাবে, রোলিং হলে পরে সেখানেও ফ্রিকশন আমরা পাবো। আর ফ্রিকশনটা কিভাবে অ্যাক্ট করবে? যে দুটো সারফেস কন্ট্যাক্টে থাকবে সেই দুটো সারফেসের সাথে প্যারালালি এগেনস্ট দ্য মোশন অফ দ্য অবজেক্ট অ্যাক্ট করবে। এইটুকু পার্ট তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? এটা কি বুঝতে পারলে যেটা বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে। তাহলে পরে আমাদের মনে রাখতে হবে কিন্তু এই দুটো পার্ট। কখনো এটা ভেবো না যে অবজেক্ট মুভ করলে তবেই ফোর্স অফ ফ্রিকশন এক্সিস্ট করবে, না। অবজেক্ট মুভ করলেও তোমার মুভ করলে তো থাকবেই, মুভ না করে যদি টেন্ডেন্সি শো করে তাহলেও থাকবে। এই জায়গাটা দেখো, ফ্রিকশন ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যান অপোজিং ফোর্স দ্যাট কামস ইন টু প্লে হোয়েন ওয়ান বডি অ্যাকচুয়ালি মুভস, মানে যেখানে মুভমেন্টটা হচ্ছে, অর টেন্ডস টু মুভ, তার মানে অবজেক্টটা মুভ করছে না বাট মুভ করার একটা টেন্ডেন্সি শো করছে। দুটো কেসেই কিন্তু তুমি ফ্রিকশন পাবে। আর এইটা মনে রাখবে, দ্য ফোর্স অফ ফ্রিকশন অলওয়েজ অ্যাক্টস প্যারালাল টু দ্য সারফেসেস ইন কন্ট্যাক্ট। এবার এই যে জিনিসটা আমি বললাম,
এটার যদি আমি একটা ডায়াগ্রাম কনসিডার করি, তাহলে পরে ডায়াগ্রামটা কীরকম দেখতে হবে, এইটা হচ্ছে তার ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা বলো, সবাই দেখতে পাচ্ছ? Yes, sir. হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে, এখানে দেখো একটা হরাইজেন্টাল সারফেস রয়েছে, দ্যাট ইজ এ রাফ সারফেস। এর উপর একটা ব্লক রয়েছে, তুমি ব্লকের উপর এফ ফোর্স অ্যাপ্লাই করে পুল করছো। ব্লকের ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, সেই ওয়েটটা কার উপর অ্যাক্ট করবে, অন দ্য সারফেস। তাহলে সারফেস ব্লকের উপর একটা রিয়াকশান ফোর্স ব্যাক করাবে, দ্যাট ইজ আওয়ার নর্মাল রিয়াকশান। তাহলে ক্যাপিটাল আর হচ্ছে রিয়াকশান প্রোভাইডেড বাই দ্য সারফেস অন দ্য বডি। ওয়েট এমজি হচ্ছে ওয়েট অর ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য বডি অন দ্য সারফেস। তাহলে এমজি আর দে আর অ্যাকশন রিয়াকশন ফোর্সেস। এবার তুমি ফোর্স অ্যাপ্লাই করেছো এফ, অবজেক্ট যদি মুভ করে টুয়ার্ডস রাইট, তাহলে ফোর্স অফ ফ্রিকশন অ্যাক্ট করবে টুয়ার্ডস লেফট এগেনস্ট দ্য মোশন অফ দ্য অবজেক্ট। ধরো তুমি ফোর্স অ্যাপ্লাই করলে অবজেক্ট মুভ করছে না, কিন্তু মুভ করার একটা টেন্ডেন্সি শো করছে, দেন অলসো এ ফোর্স অফ ফ্রিকশন উইল অ্যাক্ট এগেনস্ট ইওর অ্যাপ্লাইড ফোর্স। কারণ তুমি অবজেক্টের উপর যে ডাইরেকশানে ফোর্স দেবে, অবজেক্টের আইদার সেই ডাইরেকশানে মুভমেন্ট হবে অর অবজেক্ট সেই ডাইরেকশানে মুভ করার চেষ্টা করবে, টেন্ডেন্সি শো করবে। তাহলে তোমার অ্যাপ্লাইড ফোর্সের এগেনস্টে ফোর্স অফ ফ্রিকশন অ্যাক্ট করছে। তাহলে এই স্মল এফ রিপ্রেজেন্টস ফোর্স অফ ফ্রিকশন, ক্যাপিটাল এফ রিপ্রেজেন্টস দ্য অ্যাপ্লাইড ফোর্স প্রোভাইডেড বাই ইউ অন দ্য বডি। এই ডায়াগ্রামটা সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এবারে আমরা ফ্রিকশনকে ক্যাটেগরাইজ করব। এই এক্সটার্নাল ফ্রিকশনকে আমরা যদি এক্সটার্নাল ফ্রিকশনকে ক্যাটেগরাইজ করি, উই ক্যান গেট 3 টাইপস অফ ফ্রিকশন ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশান। কীরকম কীরকম পাওয়া যায়? কন্ডিশন নাম্বার 1 কি পাবে? কন্ডিশন নাম্বার 1 হচ্ছে তুমি অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করছো, অবজেক্ট মুভ করছে না। এই কেসে যে ফোর্স অফ ফ্রিকশন অ্যাক্ট করে তাকে আমরা বলি স্ট্যাটিক ফ্রিকশন অর স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। তার মানে এখানে অবজেক্টটা স্ট্যাটিক থাকবে অর অবজেক্ট উইল বি অ্যাট রেস্ট দো ইউ আর অ্যাপ্লাইং এ ফোর্স অন ইট। এবার ধরো তুমি অ্যাপ্লাইড ফোর্সকে ইনক্রিজ করাচ্ছ, আমরা ডিটেলে একটু বাদে পড়ব। তুমি এমন একটা সিচুয়েশানে অ্যাপিয়ার করবে যেখানে তোমরা এটা নিজেরাই ফিল করতে পারবে। ধরো একটা হেভি অবজেক্ট, তুমি প্রথমে একটা ডেফিনিট ফোর্স দিয়েছো, অবজেক্টের মুভমেন্ট হচ্ছে না, তুমি গ্র্যাজুয়ালি ফোর্সটাকে ইনক্রিজ করছো, করতে করতে তুমি দেখবে, তুমি রিয়েলাইজ করবে একটা সিচুয়েশান হবে যেখানে তুমি ফিল করবে যে আমি যদি অ্যাপ্লাইড ফোর্সকে আর স্লাইটলি ইনক্রিজ করি, দ্য অবজেক্ট উইল নাও মুভ। এই কন্ডিশানে একটা ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করে যার নাম হচ্ছে লিমিটিং অর ক্রিটিক্যাল ফ্রিকশন। আর যখন অবজেক্টটা মুভ করতে থাকবে তখন যে ফোর্স অফ ফ্রিকশন অ্যাক্ট করে তার নাম হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। এই তিনটে আমরা ইন ডিটেলে একটু বাদে ডিসকাস করছি। প্রথমে আমরা এটাতে যাওয়ার আগে ফার্স্টে যেটা জেনে নিই সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য কজ অফ ফ্রিকশন। ফ্রিকশানের কি কারণ? এর দুটো পার্ট আছে। নাম্বার 1 হচ্ছে ওল্ড ভিউ। ওল্ড ভিউটা কীরকম আমি তোমাদের একটা ডায়াগ্রাম শো করছি, ডায়াগ্রামটা থেকে আমরা ওল্ড ভিউটাকে ডিসকাস করব। জাস্ট এ সেকেন্ড। এই ফিগারটা সবাই দেখতে পাচ্ছ কিনা বলো? হ্যাঁ হ্যাঁ, স্যার স্যার। ওকে, দেখতে পাবো স্যার। ওকে, এটা হচ্ছে ওল্ড ভিউ। ওল্ড ভিউতে কি বলছে যে রাফনেস অফ দ্য টু সারফেসেস ইন কন্ট্যাক্ট ইজ দ্য কজ অফ ফ্রিকশন। তুমি একটা সারফেস যেটা তোমার কাছে নেকেড আইতে ভেরি স্মুথ যদি তোমার অ্যাপিয়ার করেও, তুমি যখন ওই সারফেসকে প্লেস করবে আন্ডার এ মাইক্রোস্কোপ, ইউ উইল ফাইন্ড দ্যাট দেয়ার আর ইনফাইনাইট নাম্বারস অফ ইরেগুলারিটিস অর রাফনেসেস ওভার দ্যাট সারফেস। এটা তুমি খালি চোখে অবজার্ভ করতে পারছো না। তাহলে নেকেড আইতে যে সারফেসটা অ্যাপিয়ার করছে ভেরি স্মুথ,
ইন রিয়েলিটি সেই সারফেসে কিন্তু প্রচুর রাফনেস বা ইরেগুলারিটিস রয়েছে। এই ইরেগুলারিটিসগুলো কিভাবে থাকে দেখো, ওয়েভের মতন করে ড্র করা রয়েছে। এই পিকগুলোর নাম হচ্ছে প্রজেকশনস, আর এই ট্রাফগুলোর নাম হচ্ছে ডিপ্রেশন। মানে যে পয়েন্টগুলো সারফেসের থেকে উঠে থাকবে উপরের দিকে, রেজড অ্যাবাভ দ্য সারফেস, দে আর প্রজেকশনস, আর যেগুলো থাকবে ট্রাফ রিজিয়ান, দে আর দ্য ডিপ্রেশনস। তাহলে ইরেগুলারিটিস থাকছে ইন দ্য ফর্ম অফ প্রজেকশনস অ্যান্ড ডিপ্রেশনস। ইনিশিয়ালি যখন ফোর্স অফ ফ্রিকশন ডিসকভার্ড হলো, সায়েন্টিস্টরা বললেন যখন আমরা একটা অবজেক্টকে একটা সারফেসের উপর প্লেস করব বা একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের উপর প্লেস করব, এই ইরেগুলারিটিস উইল গেট ইন্টারলকড। একটা ইরেগুলারিটিস আরেকটা ইরেগুলারিটিসের মধ্যে থেকে ইন্টারলকড হয়ে যাবে। এই ইন্টারলকিংটা একটা অবজেক্টকে একটা সারফেসের উপর দিয়ে স্লাইড করার এই মোশনটাকে অপোজ করে। তাহলে ওল্ড ভিউ বলছে দেয়ার উইল বি ইরেগুলারিটিস অন দ্য টু সারফেসেস ইন কন্ট্যাক্ট when we will place one object on another object or one object over another surface, these irregularities will get interlocked. এই ইন্টারলকিংসগুলোই তারা বললেন উইল অপোজ দ্য স্লাইডিং অফ ওয়ান সারফেস ওভার দ্য আদার। এবার তখন কোয়েশ্চেন আসলো, তাহলে একটা অবজেক্ট যখন রেস্টে রয়েছে, সেই অবজেক্টকে রেস্ট থেকে মোশনে নিয়ে যেতে আমাকে যে ফোর্সটা অ্যাপ্লাই করতে হয়, যখন অবজেক্টটা মুভ করতে থাকে তখন আমার আর অত ফোর্সের দরকার লাগে না, তার থেকে আমি রিলেটিভলি কম অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করলেও অবজেক্টটা মুভ করতে থাকবে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? তখন সায়েন্টিস্টরা বললেন অ্যাকর্ডিং টু ওল্ড ভিউ যে যখন আমাদেরকে একটা অবজেক্টকে একটা সারফেসের উপর দিয়ে মুভ করাতে হচ্ছে, ফার্স্ট আমাদের ফোর্সফুলি এই ইন্টারলকিংসগুলোকে ব্রেক করতে হচ্ছে, ভাঙতে হচ্ছে। যেই মোমেন্টে ইন্টারলকিংসগুলো ব্রেক করে যাচ্ছে, অবজেক্টটা মুভ করা স্টার্ট করছে। তাহলে যত বেশি ইন্টারলকিংস, তত বেশি অ্যামাউন্ট অফ ফোর্স আমাকে অ্যাপ্লাই করতে হবে অন দ্য অবজেক্ট টু মেক ইট মুভিং। এবার যেই মোমেন্টে স্লাইডিং স্টার্ট হয়ে গেল, তার মানে অবজেক্টটা যখন মুভ করা স্টার্ট করলো, এবারে দুটো সারফেসের মধ্যে ইন্টারলকিংসগুলো সেই টাইমটা পেল না যে টাইমটাতে এরা একটার সাথে আরেকটা কমপ্লিটলি ইরেগুলারিটিসগুলো ইন্টারলকড হতে পারে। তাই জন্য কি হলো, ফ্রিকশনটা ডিক্রিজ করে গেল। এই কারণের জন্যই যখন একটা অবজেক্ট আরেকটা সারফেসের উপর দিয়ে মুভ করে, আমি রিলেটিভলি কম ফোর্স অ্যাপ্লাই করলেও অবজেক্টটা মুভ করতে থাকবে ওভার দ্য সারফেস। এটা ছিল ওল্ড ভিউয়ের এক্সপ্লেনেশন। তাহলে ওল্ড ভিউয়ের এক্সপ্লেনেশনের বেসিক কন্ডিশনটা ছিল দুটো সারফেসের ইরেগুলারিটিসের ইন্টারলকিংটাই ফ্রিকশনকে ডেভেলপ করাচ্ছে, কারণ এই ইন্টারলকিংস অবজেক্টের স্লাইডিং হওয়াকে, মোশনটাকে অপোজ করছে। অবজেক্ট যখন রেস্টে রয়েছে, আমাদের প্রথমে ফোর্স দিয়ে এই ইন্টারলকিংসগুলোকে ব্রেক করতে হচ্ছে। যখন ইন্টারলকিংস ব্রেক করছে, তখন অবজেক্টটা মুভ করছে ওভার দ্য সারফেস। তার মানে যে সারফেসে যত বেশি ইন্টারলকিংস, সেই সারফেসে তত বেশি অ্যাপ্লাইড ফোর্স দিতে হবে। তার মানে সেই সারফেসে তত বেশি ফোর্স অফ ফ্রিকশন। যেখানে ইন্টারলকিংস কম, সেখানে ফোর্স অফ ফ্রিকশনটা কম। এবার যখনই বডিটা মুভ করছে, আর দুটো সারফেস সেই টাইমটা পাচ্ছে না, সেই অ্যাম্পেল অ্যামাউন্ট অফ টাইমটা পাচ্ছে না যে টাইমের জন্য এই ইরেগুলারিটিসগুলো প্রপারলি ইন্টারলকড হতে পারে। তাই জন্য কি হচ্ছে, আমাদের একটা অবজেক্ট মোশনের টাইমে রিলেটিভলি লেস অ্যামাউন্ট অফ ফোর্স আমি অ্যাপ্লাই করলেও অবজেক্টটা মোশন থাকছে, কারণ ফোর্স অফ ফ্রিকশন ডিক্রিজ করছে। এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবারে এটা খুব ভালো কথা, খুব ভালো এক্সপ্লেনেশন, ভেরি গুড। কিন্তু কিছু লিমিটেশনস দেখা গেল। লিমিটেশনস কি? দেখা গেল যদি দুটো সারফেস যারা কন্ট্যাক্টে রয়েছে, তাদের যদি আমি এরিয়াকে ইনক্রিজ করি, তাহলে নাম্বার অফ ইরেগুলারিটিস ইনক্রিজ করবে। নাম্বার অফ ইরেগুলারিটিস ইনক্রিজ করলে
নাম্বার অফ ইন্টারলকিংস ইনক্রিজ করবে, তার মানে ফোর্স অফ ফ্রিকশন ইনক্রিজ করবে। তার মানে আমরা বলতে পারি লার্জার দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট বিটুইন দ্য টু সারফেসেস গ্রেটার উইল বি ফ্রিকশন। কিন্তু এক্সপেরিমেন্টালি এটা দেখা গেল ফোর্স অফ ফ্রিকশন মানে এটা দ্য এক্সটার্নাল ফ্রিকশন, ইন্টারনাল ফ্রিকশানে ফোর্স অফ ফ্রিকশন এরিয়ার উপর ডিপেন্ড করে, যেটা আমরা ভিসকোসিটিতে নিউটনস হাইপোথিসিসে পড়েছিলাম। কিন্তু এক্সটার্নাল ফ্রিকশানে যেটা অবজার্ভ করা গেল আফটার অ্যানালাইজিং এক্সপেরিমেন্টাল রেজাল্ট, যে আমি এরিয়াকে ইনক্রিজ করাই বা ডিক্রিজ করাই, যদি আমি যে দুটো সারফেস কন্ট্যাক্টে রয়েছে আমি যদি তাদের নেচার না চেঞ্জ করি, তাহলে পরে ওই দুটো সারফেসের কন্ট্যাক্ট এরিয়া ইনক্রিজ করালে বা ডিক্রিজ করালে ফোর্স অফ ফ্রিকশন কখনো চেঞ্জ করবে না। তার মানে ফোর্স অফ ফ্রিকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট বিটুইন দ্য টু সারফেসেস প্রোভাইডেড ইউ আর নট চেঞ্জিং দ্য নেচার অফ দ্য টু সারফেসেস, যেটা আমাদের ওল্ড ভিউ এক্সপ্লেন করতে পারলো না। সেকেন্ড হচ্ছে, যদি সারফেসকে তুমি এক্সট্রা স্মুথ করে দাও, এক্সট্রা স্মুথ মানে যেখানে ইরেগুলারিটিজ অলমোস্ট জিরো, তাহলে ওল্ড ভিউ ওয়াইজ ফোর্স অফ ফ্রিকশন হয়ে যাবে অলমোস্ট জিরো। কিন্তু এটাও এক্সপেরিমেন্টালি দেখা গেল যে আমরা যদি সারফেসেস, যে দুটো সারফেসেস কন্ট্যাক্টে রয়েছে তাদের যদি আমি এক্সট্রা স্মুথ করে দিই, তাহলে ফোর্স অফ ফ্রিকশন ডিক্রিজ করার বদলে ফোর্স অফ ফ্রিকশন অ্যাব্রাপ্টলি ইনক্রিজ করে গেল। এর সব থেকে ভালো এক্সাম্পল তোমরা বাড়িতে মানে করে দেখতে পারো, যদি বাড়িতে গ্লাস টেবিল থাকে বা কোনো গ্লাসের সারফেস থাকে, তার উপরে একটু অল্প করে জল দেবে যাতে একটা ওয়াটারের হালকা লেয়ার ওই সারফেসের উপর ডেভেলপ করে। এর উপরে একটা যে কোনো পেপারকে প্লেস করবে। এবারে তুমি পেপারে যে পেপারটা যখন উপরে তোমার কমপ্লিটলি সেট হয়ে যাবে, এবার পেপারের যে কোনো দুটো এন্ড ধরে পেপারটাকে ওই গ্লাসের উপর দিয়ে ড্র্যাগ করার চেষ্টা করো, দেখবে পেপারটা ছিঁড়ে যাচ্ছে, তুমি পেপারটাকে ড্র্যাগ করতে পারছো না। কেন? কারণ পেপার আর গ্লাসের দুটোর মাঝখানে যে ওয়াটারের লেয়ারটা, সেটা কি করেছে, পেপার আর গ্লাসের সারফেসেস যে ইরেগুলারিটিসগুলো ছিল সেগুলোকে ফিল করে দিয়ে ওই কন্ট্যাক্ট সারফেসটাকে করে দিয়েছে এক্সট্রা স্মুথ। এই এক্সট্রা স্মুথনেসের জন্য ফ্রিকশন জিরো না হয়ে একটা হিউজ অ্যামাউন্টে ইনক্রিজ করে গেছে, যার জন্য তুমি অবজেক্টটাকে মুভ করাতে পারছো না। তাহলে আমার যদি ইরেগুলারিটিসের ইন্টারলকিং ফোর্স অফ ফ্রিকশনের কজ হয়, তাহলে তো এক্সট্রা স্মুথ সারফেসে ইন্টারলকিংস নেই, তাহলে তো ফোর্স অফ ফ্রিকশন জিরো হবার কথা ছিল, কিন্তু দেখা গেল সেটা হলো না। এই দুটো মেন রিজনের জন্য আলটিমেটলি ওল্ড ভিউকে ডিসকার্ড করতে হলো। তাহলে ওল্ড ভিউয়ের লিমিটেশনস আর ওল্ড ভিউ কিভাবে আমাদের এই ফোর্স অফ ফ্রিকশনকে এক্সপ্লেন করেছিল, এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আমি এটা তোমাদের লেখার ফর্মে দিয়ে দেবো। এটা এখন লিখতে যেও না, কারণ এটা লিখতে গেলে প্রচুর টাইম লস হবে। এবারে আমাদের চলে আসছে মডার্ন ভিউ। অ্যাকচুয়ালি ওল্ড ভিউটা যখন হয়েছিল তখন আমাদের এই অ্যাটমিক মলিকুলার স্ট্রাকচার তখন অ্যাভেলেবেল ছিল না। যখন অ্যাটমিক মলিকুলার স্ট্রাকচার অ্যাভেলেবেল হয়ে গেল, তখন সায়েন্টিস্টরা অবজার্ভ করলেন যে ফ্রিকশন এরকম ইরেগুলারিটিসের ইন্টারলকিংয়ের জন্য নয়, যে দুটো সারফেস কন্ট্যাক্টে রয়েছে সেই দুটো সারফেসের মলিকিউলসগুলোর মধ্যে যে তোমার ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যাক্ট করছে, যেটাকে আমরা অ্যাডহেসিভ ফোর্স বলেছিলাম, সেইটা হচ্ছে রেসপন্সিবল ফর দ্য ফ্রিকশন বিটুইন দ্য টু সারফেসেস। তাহলে আমাদের মডার্ন ভিউ ওয়াইজ আমাদের মনে রাখতে হবে ইরেগুলারিটিস নিয়ে আমাদের মাথা কামানোর দরকার নেই। আমাদের মডার্ন ভিউ বলছে দিস থিং: the friction is due to the atomic and molecular forces of attraction between the two surfaces at the point of their actual contact.
এবার এই অ্যাকচুয়াল কন্ট্যাক্ট কথাটার মানে কি, এবার তোমাদের আরেকটা ফিগার আমাকে দেখাতে হবে। দেখো এই ফিগারটাকে ভালো করে অবজার্ভ করো। এটা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা বলো? হ্যাঁ স্যার। দেখো দুটো সারফেসের একটা মাইক্রোস্কোপিক ফিগার ড্র করা হয়েছে। এবারে এই যে দেখতে পাচ্ছ উপরের সারফেসটাকে বা উপরের অবজেক্টের এই সারফেসটাকে একটু ডার্ক শেড দেওয়া হয়েছে, এই লেখাগুলো এখন বাদ দাও, আর নিচের সারফেসটাকে একটু লাইট শেড দেওয়া হয়েছে। মাঝখানে দেখতে পাচ্ছ এই হোয়াইট কালারের একটা রিজিয়ান রয়েছে, এটা অবজার্ভ করতে পারছো সবাই? হ্যাঁ স্যার। এই হোয়াইট কালারের রিজিয়ান মানে যেখানে দুটো সারফেসের মধ্যে গ্যাপ রয়েছে, তার মানে ওই জায়গাটা কন্ট্যাক্টে নেই। এটা মাইক্রোস্কোপিক ভিউ থেকে তুমি এটা অবজার্ভ করবে, কিন্তু তুমি যদি নেকেড আইতে দেখো তখন তোমার কাছে অ্যাপিয়ার করবে একটা সারফেস আরেকটা সারফেসের উপরে প্রত্যেকটা পয়েন্টে কন্ট্যাক্টে রয়েছে। কিন্তু যখন তুমি একে আন্ডার দ্য মাইক্রোস্কোপিক ভিউ দেখবে, দেখো এই এন্টায়ার সারফেসের জন্য মাত্র দেখো আমরা 4টে পয়েন্ট পাচ্ছি যেখানে সারফেসগুলো কন্ট্যাক্টে এসছে, তাই না? ভালো করে অবজার্ভ করে দেখো তো, ঠিক 4টে পয়েন্টে দেখো যেগুলো সার্কেল করা রয়েছে, এই 4টে পয়েন্ট ছাড়া আর কোনো জায়গাতে আপার সারফেস আর লোয়ার সারফেসের কোনো কন্ট্যাক্ট আছে ফিগারে দেখা যাচ্ছে? না স্যার। এই যে কন্ট্যাক্টগুলো আসছে, যখন তোমাকে ফ্রিকশন ক্যালকুলেট করতে হবে তখন তোমার এই অ্যাকচুয়ালি যে পয়েন্টগুলোতে কন্ট্যাক্ট হচ্ছে সেই কন্ট্যাক্ট পয়েন্টের এরিয়াগুলো তোমাকে কনসিডার করতে হবে, যাকে বলা হচ্ছে রিয়েল এরিয়া অফ কন্ট্যাক্ট অর অ্যাকচুয়াল এরিয়া অফ কন্ট্যাক্ট। এটার কথাই দেখো লেখা রয়েছে অ্যাট দ্য পয়েন্ট অফ দেয়ার অ্যাকচুয়াল কন্ট্যাক্ট, মানে যেখানে অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট হচ্ছে, অ্যাপারেন্ট কন্ট্যাক্ট নয়, যেটা আমরা খালি চোখে দেখছি সেটা নয়, ইন রিয়েলিটি যেখানে কন্ট্যাক্ট হচ্ছে। এই যে পয়েন্টগুলো, তাহলে এই পয়েন্টগুলো দেখো এই এতটা পার্টের মধ্যে মাত্র আমরা 4টে পয়েন্ট পেলাম। তার মানে আমাদের এই ফিগার কি বলছে যে অ্যাকচুয়াল অর রিয়েল এরিয়া অফ কন্ট্যাক্ট ইজ ভেরি ভেরি মাচ লেস দ্যান দ্য অ্যাপারেন্ট এরিয়া অফ কন্ট্যাক্ট। যেটা আমাদের খালি চোখে দেখে অ্যাপারেন্ট এরিয়া অফ কন্ট্যাক্ট মনে হচ্ছে পুরোটা তো নয়, অ্যাকচুয়াল এরিয়া অফ কন্ট্যাক্ট হচ্ছে ভেরি স্মল। এবার এই অ্যাকচুয়াল এরিয়া অফ কন্ট্যাক্টে কি অ্যাক্ট করছে, উপরের যে অবজেক্টটা তার ওয়েটগুলো এই পয়েন্ট অফ কন্ট্যাক্ট দিয়ে নিচের সারফেসের উপর অ্যাক্ট করছে। তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া কি প্রেশার, তার মানে এই কন্ট্যাক্ট অ্যাকচুয়াল কন্ট্যাক্ট পয়েন্টগুলোতে প্রেশারটা এক্সট্রিমলি লার্জ হচ্ছে। এই এক্সেসিভ প্রেশারের জন্য এই পয়েন্টগুলোতে অবজেক্টের ডিফরমেশন হচ্ছে, এবং ডিফরমেশন হয়ে অবজেক্ট দুটো ভেরি ক্লোজ টু ইচ আদার হয়ে যাচ্ছে, এবং উপরের অবজেক্ট আর নিচের অবজেক্টের মলিকিউলসের মধ্যে এই অ্যাকচুয়াল কন্ট্যাক্ট পয়েন্টগুলোর মধ্যে দিয়ে ভেরি হাই অ্যামাউন্ট অফ ইন্টারমলিকুলার ফোর্স অ্যাক্ট করছে। এর জন্য এই পয়েন্টগুলোতে যেন অ্যাজ ইফ অবজেক্ট দুটো একটা আরেকটার সাথে স্টিক করে যাচ্ছে। যেরকম তোমরা দেখেছো ওয়ার্কশপে আমরা, বা যখন তোমার বাড়িতে দেখবে গ্রিলের কাজ হয়, সেখানে দেখবে অক্সি অ্যাসিটিলিন ফ্লেম দিয়ে একটা মেটালকে আরেকটা মেটালের সাথে ওয়েল্ডেড করে দেওয়া হয়, যেখানে দুটো মেটাল ফিক্সড হয়ে গেল, সেখানে আমরা হিট দিয়ে মেটাল দুটোকে মেল্ট করে জয়েন করে দিচ্ছি, সেটাকে আমরা বলি ওয়েল্ডিং। এখানেও ওয়েল্ডিংয়ের মতন একটা বিহেভিয়ার হচ্ছে, কিন্তু এখানে তুমি কোনো হিট দিচ্ছ না, এখানে অবজেক্টের ওয়েটের জন্য ডিফরমেশন হয়ে হচ্ছে, তাই জন্য এই ওয়েল্ডিংটাকে বলা হয় কোল্ড ওয়েল্ডিং। এবং যে কন্ট্যাক্ট পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি এই ফিগারে, তাদেরকে আমরা বলি হচ্ছে কোল্ড ওয়েল্ডেড রিজিয়ান। এই যে পয়েন্টগুলোতে একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সাথে স্টিক করে গেল, এই পয়েন্টগুলোই অ্যাকচুয়ালি অপোজ করবে যখন তুমি উপরের অবজেক্টকে নিচের সারফেসের উপর দিয়ে মুভ করাবে বা মুভ করার একটা টেন্ডেন্সি শো করবে।
তাহলে ইরেগুলারিটিসের ইন্টারলকিং ফোর্স অফ ফ্রিকশানের কারণ নয়। ফোর্স অফ ফ্রিকশানের অ্যাকচুয়াল কজ হচ্ছে মাইক্রোস্কোপিক লেভেলে আমরা যদি দুটো সারফেসকে অবজার্ভ করি তাহলে এদের মধ্যে আমরা অ্যাকচুয়াল কন্ট্যাক্ট পয়েন্টস পাবো, যাদেরকে আমরা বলছি রিয়েল কন্ট্যাক্ট পয়েন্টস অর অ্যাকচুয়াল কন্ট্যাক্ট পয়েন্টস। সেই পয়েন্টগুলোর যদি আমি কালেকটিভ এরিয়া ক্যালকুলেট করি সেটা অ্যাপারেন্ট এরিয়া অফ কন্ট্যাক্টের রেসপেক্টে এক্সট্রিমলি স্মল। এবারে তুমি কি জানো প্রেশার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, তাহলে তোমার এখানে ফোর্স কি আপার অবজেক্টের ওয়েট, তাহলে তোমার কাছে অ্যাপারেন্ট এরিয়া ছিল যতটা এরিয়া তুমি অবজার্ভ করছো খালি চোখে কন্ট্যাক্টে রয়েছে, কিন্তু অ্যাকচুয়াল এরিয়া অফ কন্ট্যাক্ট হয়ে গেল এই পয়েন্টসগুলো, তাহলে তোমার ফোর্স সেম রইল অবজেক্টের ওয়েট, কিন্তু অ্যাকচুয়াল এরিয়া অফ কন্ট্যাক্ট ডিক্রিজ করে গেল। ফোর্স বাই এরিয়া, একটা ফ্র্যাকশানের যদি ডিনোমিনেটর ডিক্রিজ করে তাহলে ফ্র্যাকশানের ভ্যালু ইনক্রিজ করবে, তাহলে ফোর্স বাই এরিয়া মানে প্রেশার, তাহলে অ্যাকচুয়াল এরিয়া অফ কন্ট্যাক্ট ডিক্রিজ করে গেছে বলে প্রেশারটা এক্সেসিভ হয়ে গেছে এই কন্ট্যাক্ট পয়েন্টগুলোতে। এই এক্সেসিভ প্রেশারের জন্য কন্ট্যাক্ট পয়েন্টে অবজেক্টের ডিফরমেশন হচ্ছে, উপরের অবজেক্টের মলিকিউলস আর নিচের সারফেসের মলিকিউলস এই কন্ট্যাক্ট পয়েন্টে ভেরি ক্লোজ টু ইচ আদার হচ্ছে, এদের মধ্যে ভেরি স্ট্রং ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাক্ট করছে, তার জন্য এই পয়েন্টগুলোতে সারফেসের সাথে অবজেক্টটা স্টিক করে যাচ্ছে যেন অ্যাজ ইফ তুমি এই জায়গাতে ওয়েল্ডিং করে দিয়েছো, কিন্তু এখানে তুমি কোনো হিট অ্যাপ্লাই করছো না, তাই জন্য আমরা এই পয়েন্টগুলোকে বলি কোল্ড ওয়েল্ডেড পয়েন্টস। এই ফেনোমেননটাকে আমরা বলি কোল্ড ওয়েল্ডিং। এই যে কোল্ড ওয়েল্ডেড রিজিয়ানস বা পয়েন্টস যেখানে অবজেক্টটা একটা সারফেসের উপর স্টিক করে রয়েছে, এই ছোট ছোট কোল্ড ওয়েল্ডেড পয়েন্টসগুলোই অ্যাকচুয়ালি অপোজ করছে দ্য মোশন অফ দ্য অবজেক্ট ওভার দ্য সারফেস। তাহলে তোমাকে যদি একটা অবজেক্টকে সারফেসের উপর দিয়ে মুভ করাতে হয় তাহলে তোমাকে এই কোল্ড ওয়েল্ডেড রিজিয়ানগুলোকে ফোর্সফুলি ব্রেক করতে হবে, তবেই অবজেক্টটা একটা সারফেসের উপর দিয়ে মুভ করবে। যদি তুমি ব্রেক করতে না পারো তাহলে তুমি ফোর্স অ্যাপ্লাই করলেও অবজেক্টটা মুভ করবে না, অবজেক্টটা মুভ করার একটা টেন্ডেন্সি শো করবে। মুভ করাতে গেলে তোমাকে এই কোল্ড ওয়েল্ডেড টাইনি কোল্ড ওয়েল্ডেড রিজিয়ানসগুলোকে ব্রেক করতে হবে। এবারে এই টাইনি কোল্ড ওয়েল্ডেড রিজিয়ানসগুলো যখন একবার ব্রেক করে যাবে, যখন অবজেক্টটা মুভ করতে থাকবে, তখন কি হবে অবজেক্টগুলোর মধ্যে এই কন্ট্যাক্ট পয়েন্টগুলোর মধ্যে রেস্টে থাকা অবস্থায় যেভাবে কোল্ড ওয়েল্ডেড রিজিয়ানগুলো ডেভেলপ করছিল মোশানে, সেই এফেক্টিভনেসে কোল্ড ওয়েল্ডেড রিজিয়ানগুলো ডেভেলপ করে না, তাই জন্য অবজেক্টটা যখন মুভ করে তখন ফোর্স অফ ফ্রিকশনটা কিছুটা অ্যামাউন্টে ডিক্রিজ করে যায়। তাহলে মডার্ন ভিউটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, এই যে টোটালটা যেটা তোমাদের আমি বললাম সেটা তোমাদের আমি রাইট আপের ফর্মে দিয়ে দেব। এইবারে আমরা চলে আসি এক্সটার্নাল ফ্রিকশানের ক্লাসিফিকেশানে। আমি কি কি বলেছিলাম? প্রথমে আমরা বলেছিলাম স্ট্যাটিক ফ্রিকশান এন্ড কাইনেটিক ফ্রিকশন। না, স্ট্যাটিক ফ্রিকশান, লিমিটিং ফ্রিকশান, কাইনেটিক ফ্রিকশান, গ্র্যাজুয়ালি ওয়ান বাই ওয়ান যাব। স্ট্যাটিক ফ্রিকশান মানে কি? স্ট্যাটিক ফ্রিকশান মানে হচ্ছে তুমি অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করছো, অবজেক্ট মুভ করছে না, দ্যাট ইজ স্ট্যাটিক ফ্রিকশান, মানে অবজেক্ট ইজ অ্যাট রেস্ট। তাহলে আমাদেরকে যদি বলা হয় ডিফাইন স্ট্যাটিক ফ্রিকশান, তাহলে স্ট্যাটিক ফ্রিকশানের আমরা ডেফিনেশন কি লিখব? যখন একটা বডি একটা সারফেসের উপর দিয়ে মুভ করার টেন্ডেন্সি শো করে বাট অ্যাকচুয়ালি মুভ করে না, সেই মোমেন্টে যে অপোজিং ফোর্স অ্যাক্ট করে অবজেক্টের এই মোশনের টেন্ডেন্সিটাকে অপোজ করে, সেই ফোর্সের নাম হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন অর স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। এটা ক্লিয়ার হলো কিনা বলো?
হ্যাঁ স্যার। বাকিরা বুঝেছো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এটাকে আমরা কিভাবে ডিনোট করব? আমরা আগের কেসে ফ্রিকশনকে ইন জেনারেল স্মল এফ দিয়ে ডিনোট করেছি, ঠিক আছে? কিন্তু আমরা এখানে যেহেতু স্ট্যাটিক ফ্রিকশনকে নিয়ে কাজ করছি, সেই কারণের জন্য আমাদের শুধু এফ লিখলে চলবে না, আমাদের এফের সঙ্গে এমন একটা কিছু লেটারকে সাফিক্সে ইউজ করতে হবে যেটা থেকে আমরা একে ডিফারেন্সিয়েট করতে পারবো ফ্রম লিমিটিং অ্যান্ড কাইনেটিক ফ্রিকশন। তো স্ট্যাটিকের ফার্স্ট লেটার হচ্ছে এস, সেই কারণের জন্য আমরা এইটাকে এফ সাফিক্স এস দিয়ে ডিনোট করব। তাহলে এফএস ইজ দ্য নোটেশন অফ স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। এবার যদি তুমি আমাকে কোয়েশ্চেন করো, তাহলে স্যার একটা অবজেক্ট রেস্টে রয়েছে, এটা ধরো বাড়ি তোমার রুমের ফ্লোরের উপর একটা হেভি অবজেক্ট রেস্টে রয়েছে, তুমি অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করছো, অবজেক্টটা মুভ করছে না, তাহলে স্ট্যাটিক ফ্রিকশন একটা কনস্ট্যান্ট ফ্রিকশনাল ফোর্সকে প্রোভাইড করছে টু অপোজ দ্য মোশন অফ দ্য অবজেক্ট। তার মানে আমি বলতে পারি ম্যাগনিটিউড অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ এ কনস্ট্যান্ট। না, ম্যাগনিটিউড অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ নট এ কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট নয়? আমি তোমাদের একদম সিম্পল একটা ম্যাথামেটিক্যাল ভ্যালু দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি। ধরো আমরা যদি আগের ফিগারটাতে যাই, এই যে এই ফিগারটা, সাপোজ এই ব্লকের উপর যদি 20 নিউটন অফ ফোর্স অ্যাপ্লাই করা হয়, ব্লকটা ওভার দ্য সারফেস মুভ করবে। তুমি ফোর্স অ্যাপ্লাই করা স্টার্ট করলে ফ্রম 1 নিউটন, আর প্রত্যেক কেসে তুমি 1 নিউটন করে করে ফোর্সকে ইনক্রিজ করাচ্ছ। তাহলে ফার্স্টে 1 নিউটন, তারপর অ্যাপ্লাই করছো 2 নিউটন, 3 নিউটন, 4 নিউটন, এরকমভাবে তুমি মুভ করছো আপ টু 20 নিউটন। আমি 20 নিউটনের কেসটা এই মোমেন্টে বাদ দিচ্ছি। তুমি যদি 19.9 নিউটন ফোর্স অ্যাপ্লাই করো, যেখানে তোমার 20 নিউটন ফোর্স না হলে অবজেক্টটা মুভ করবে না, তোমার যদি অ্যাপ্লাইড ফোর্স হয় 19.9 নিউটন, তাহলে কি অবজেক্টটা মুভ করবে? তোমাদের কি মনে হয়? না স্যার। করবে না। তাহলে তুমি এখানে কি অবজার্ভ করছো? 1 নিউটন ফোর্স দিলেও মুভ করছে না, 2 নিউটন দিলেও মুভ করছে না, 3 দিলেও মুভ করছে না, 19.9 নিউটন দিলেও মুভ করছে না। তাহলে আমার ফোর্সটা কোথায় যাচ্ছে? তার একটাই আনসার, যে আমি যে ফোর্স দিচ্ছি সেই ফোর্সটা স্ট্যাটিক ফ্রিকশন নিজেকে এমনভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছে যাতে ও আমার অ্যাপ্লাইড ফোর্সকে ক্যান্সেল করে দিতে পারে। কিন্তু এই ক্ষমতাটা ওর আপ টু 20 নিউটন। তুমি যদি 20 নিউটনের বেশি ফোর্স দাও, তখন কিন্তু আর স্ট্যাটিক ফ্রিকশন তোমার এই ফোর্সকে অপোজ করতে পারবে না। তার মানে স্ট্যাটিক ফ্রিকশনের আমরা দেখব একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে। এই যে আমি বলেছিলাম লিমিটিং ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন ইজ দ্যাট ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে আমার যদি স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাগনিটিউড কনস্ট্যান্ট থাকতো, তাহলে আমি 1 নিউটন থেকে 19.9 নিউটন অবধি যে গ্র্যাজুয়ালি ফোর্সকে ইনক্রিজ করেছি, তাহলে কোনো না কোনো একটা জায়গাতে গিয়ে মিসম্যাচ হতো। ধরো আমি যদি তোমার কথার কথা বললাম, স্ট্যাটিক ফ্রিকশনের ধরো ম্যাগনিটিউড হচ্ছে 20 নিউটন, আমি ধরো 20 নিউটন ফিক্স করলাম ম্যাগনিটিউড। তাহলে 1 নিউটন ফোর্স আমি দিচ্ছি অবজেক্টের উপর টুয়ার্ডস রাইট, আর 20 নিউটন ফোর্স তাহলে অ্যাক্ট করতো অবজেক্টের উপর টুয়ার্ডস লেফট। তাহলে টুয়ার্ডস লেফট 20 নিউটন আর টুয়ার্ডস রাইট 1 নিউটন, তাহলে তো লেফটে ফোর্স বেশি, তাহলে তো অবজেক্টটা দেখা যেত আমি যেদিকে ফোর্স দিচ্ছি তার অপোজিটে মুভ করছে। এটা তো কখনো হচ্ছে না। 2 নিউটন দিলেও হচ্ছে না, 3 নিউটন দিলেও হচ্ছে না। আমি তোমাদের টার্মিনাল ভেলোসিটি পড়ানোর সময় একটা কথা বলেছিলাম, একটা অবজেক্টের উপর তুমি ফোর্স অ্যাপ্লাই করছো অথচ অবজেক্টের মুভমেন্ট নেই, এরকম যদি কোনো কন্ডিশন হয়, তাহলে মনে রাখতে হবে কি অবজেক্টের উপর তোমার অ্যাপ্লাইড ফোর্সটা
কোনো একটা ফোর্স ক্যান্সেল করে দিচ্ছে। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন একটা ম্যাক্সিমাম ভ্যালু অবধি নিজেকে এমনভাবে অ্যাডজাস্ট করতে পারে যাতে তোমার অ্যাপ্লাইড ফোর্সকে ও নালিফাই করতে পারে, কিন্তু ওর এই এবিলিটি হচ্ছে আপ টু এ সার্টেন ম্যাক্সিমাম ভ্যালু। তার উপর যদি তোমার অ্যাপ্লাইড ফোর্স হয়, তার থেকে যদি বেশি হয়ে যায়, তখন কিন্তু ওর আর এই এবিলিটি থাকবে না। তাহলে আমাকে কি মনে রাখতে হবে? ম্যাগনিটিউড অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ নট অ্যাট অল এ কনস্ট্যান্ট। এখানে একটা কোয়েশ্চেন করে যে স্ট্যাটিক ফ্রিকশনকে কি আমরা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স বলতে পারি? আনসারটা হবে হ্যাঁ। কারণ যখন তুমি 1 নিউটন ফোর্স দিচ্ছ, স্ট্যাটিক ফ্রিকশন নিজের ভ্যালুকে 1 নিউটনে সেট করলে তোমার 1 নিউটনকে ক্যান্সেল করে দিল। তুমি 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে ও নিজেকে সেলফ অ্যাডজাস্ট করে 2 নিউটন করলো, ক্যান্সেল করে দিল। তুমি 15 নিউটন অ্যাপ্লাই করলে ও নিজেকে 15 নিউটনে অ্যাডজাস্ট করে ক্যান্সেল করে দিল। 19.99 নিউটন অ্যাপ্লাই করলে ও নিজেকে 19.99 নিউটনে অ্যাডজাস্ট করে তোমার ফোর্সটা ক্যান্সেল করে দিল। 20 নিউটন যখন অ্যাপ্লাই করবে তখনও ক্যান্সেল করবে, কিন্তু 20 নিউটনে একটা সিচুয়েশন হবে বলে আমরা স্ট্যাটিকের মধ্যটাকে এখন বলছি না। তাহলে দেখো, অ্যাকর্ডিং টু ইয়োর অ্যাপ্লাইড ফোর্স or in accordance with your applied force, this static friction always adjusts itself so that it can nullify your applied force. নালিফাই করে দিলেই কি হবে? অবজেক্টের উপর নেট ফোর্স 0 হয়ে যাবে। অবজেক্টের উপর নেট ফোর্স 0 হয়ে গেলেই অবজেক্ট আর মুভ করতে পারবে না। সেই জন্য আমরা বলি স্ট্যাটিক ফ্রিকশন ইজ এ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। আমি ফোর্সকে ইনক্রিজ করাবো, স্ট্যাটিক ফ্রিকশন ইনক্রিজ করবে, কিন্তু ওই একটা লিমিট অবধি। সেই লিমিটকে ক্রস করে গেলে কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন আর সেই এবিলিটি শো করতে পারবে না যেটা দিয়ে ও তোমার ফোর্সকে কমপ্লিটলি ক্যান্সেল করতে পারে। এই যে পুরো ব্যাপারটা তোমাদের বললাম, এই এক্সাম্পলটা দিয়ে তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে পরে আমরা এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে দ্য ম্যাগনিটিউড অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ নট কনস্ট্যান্ট। লেখো, তারপর কি লিখবো? ইট অলওয়েজ adjusts itself so as to be equal to the applied force up to a certain limit. এটা মনে রাখতে হবে, লিমিটকে ক্রস করে গেলে হবে না, লিমিট অবধিও নিজেকে অ্যাডজাস্ট করে অ্যাপ্লাইড ফোর্সের সঙ্গে নিজের ভ্যালুকে সেট করে করে ক্যান্সেল করতে থাকবে। এইবার আমরা চলে আসব সেকেন্ড পার্টে, লিমিটিং অর, ঠান্ডার চোতে আঙুল চলছে না, ক্রিটিক্যাল ফ্রিকশন। লিমিটিং অর ক্রিটিক্যাল ফ্রিকশন ইজ এ স্পেশাল কেস অফ স্ট্যাটিক ফ্রিকশন। এটা তোমরা সবাই দেখেছো যে অবজেক্টটাকে তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করতে থাকো, একটা টাইমে তোমরা ফিল করতে পারবে যে আমি যদি আর একটু স্লাইট ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এই অবজেক্টটা মুভ করবে। এটা তোমরা সবাই ফিল করেছো হেভি অবজেক্ট পুশ করার সময়, করেছো তো এরকম ফিল? হ্যাঁ ম্যাম। হ্যাঁ স্যার। তাহলে এই যে কন্ডিশনটা, যেখানে তুমি অ্যাপ্লাইড ফোর্সকে ইনক্রিজ করতে 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 এমন একটা স্টেজে গেছো যেখানে অবজেক্টটা হচ্ছে কি কন্ডিশনে দাঁড়িয়ে আছে? অ্যাবাউট টু মুভ অর অন দ্য ভার্জ অফ মুভমেন্ট। মুভ করার ঠিক আগের কন্ডিশনে দাঁড়িয়ে আছে। এই কন্ডিশনে স্ট্যাটিক ফ্রিকশন ওর ম্যাক্সিমাম ভ্যালুতে রিচ করে। এই ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশনকে আমরা বলি লিমিটিং ফ্রিকশন অর ক্রিটিক্যাল ফ্রিকশন। তাহলে আমার কাছে পুরো ব্যাপারটা কি হবে? আমি যদি অ্যাপ্লাইড ফোর্সকে ইনক্রিজ করতে থাকি, স্ট্যাটিক ফ্রিকশন ইনক্রিজ করতে থাকবে নিজেকে সেলফ অ্যাডজাস্ট করে। এটা করতে করতে একটা স্টেজ আসবে
যখন বডিটা থাকবে অন দ্য ভার্জ অফ মুভমেন্ট অর দ্য বডি ইজ অ্যাবাউট টু মুভ ওভার অ্যানাদার বডি, এই কন্ডিশানে এই স্টেজে স্ট্যাটিক ফ্রিকশন রিচ করে ম্যাক্সিমাম ভ্যালুতে। এই ম্যাক্সিমাম ভ্যালুটার নাম হচ্ছে লিমিটিং অর ক্রিটিক্যাল ফ্রিকশন। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এটাকে আমি কি করে ডিনোট করব? আগেরটাকে এফ সাফিক্স এস বলেছিলাম, এবার এটাকে আমি একটু ডিফারেন্সিয়েট করার জন্য আমি এটাকে বলবো এফ সাফিক্স এল। এল স্ট্যান্ডস ফর লিমিটিং। তাহলে আমাকে যদি একটা সিঙ্গল স্টেটমেন্টে বলতে বলে ডিফাইন লিমিটিং ফ্রিকশন, তাহলে আমার কাছে আনসার কি হবে? লিমিটিং ফ্রিকশন হচ্ছে সেই ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন যেটা অ্যাপিয়ার করবে যখন একটা বডি আরেকটা বডি বা আরেকটা সারফেসের উপর দিয়ে মুভ করার ঠিক আগের কন্ডিশনে তোমার দাঁড়িয়ে আছে। তাহলে আমার কাছে যদি বলা হয় ডিফাইন লিমিটিং অর ক্রিটিক্যাল ফ্রিকশন, দিস ইজ দ্য ডেফিনেশন। লিমিটিং অর ক্রিটিক্যাল ফ্রিকশন ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন। এইটা মনে রাখবে, দিস ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন দ্যাট কামস ইনটু প্লে when one body is on the verge of moving over on the verge of moving over the another body. মুভ করার ঠিক আগের কন্ডিশনে। ক্লিয়ার তো তোমাদের সবার কাছে? হ্যাঁ স্যার। বাকিরা হ্যাঁ, সবাই স্যার। বাকিরা আচ্ছা সবাই বুঝেছো? তাহলে এখানে আমি একটা নোট করে রেখে দিচ্ছি, এই কোয়েশ্চেনটা খুব দেয়। নোটটা কি বলছি? এক্সপ্লেন বলে এই স্টেটমেন্টটা দেবে, স্ট্যাটিক ফ্রিকশন ইজ এ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। তখন তোমার আনসার কি হবে? তখন তোমার আনসারটা হবে এই আনসারটা, যে স্ট্যাটিক ফ্রিকশন ইজ এ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স বিকজ ইট চেঞ্জেস ইটসেলফ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অ্যাপ্লাইড ফোর্স and is always equal and opposite to the net applied force. As the applied force increases, static friction also increases, but up to the limiting or critical friction. এই আনসারটুকু লিখবে, এনাফ। এর বাইরে কিচ্ছু লেখার দরকার নেই। যেটা তোমাদেরকে আমি ওই ভ্যালু দিয়ে বলছিলাম, এটাকেই ছোট করে এই জায়গাতে লেখা রয়েছে। দেখো এই অবধি সবার ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন মানে এবার অবজেক্ট মুভ করছে, তার মানে তোমার অ্যাপ্লাইড ফোর্স যদি হয়ে যায় বিয়ন্ড দ্য লিমিটিং ফ্রিকশন, মোশন অফ দ্য বডি উইল অকার। তার মানে বডি উইল স্টার্ট মুভিং ওভার দ্য সারফেস। তাহলে এর মানে কি ফ্রিকশন ডিসঅ্যাপিয়ার করে গেল? না, ফ্রিকশন ওখানে আছে, কিন্তু এখানে তোমার কাছে ব্যাপারটা কি এলো, যে যেই মোমেন্টে তুমি একটা বডিকে রেস্টের থেকে মোশনে নিয়ে গেলে ওভার দ্য সারফেস, তার মানে কিন্তু ফোর্স অফ ফ্রিকশন ভ্যানিশ করে গেল না, ফোর্স অফ ফ্রিকশন কিন্তু ডিসঅ্যাপিয়ার করলো না। এর মানে হচ্ছে ইয়োর অ্যাপ্লাইড ফোর্স ইজ নাও গ্রেটার দ্যান দ্য লিমিটিং ফ্রিকশনাল ফোর্স অর ক্রিটিক্যাল তোমার ফ্রিকশনাল ফোর্স। এই কন্ডিশনে আমাদের যে ফোর্স অফ ফ্রিকশন অ্যাক্ট করে বিটুইন দ্য টু সারফেসেস ইন কন্ট্যাক্ট অ্যান্ড এগেনস্ট দ্য মোশন অফ দ্য অবজেক্ট, সেই ফ্রিকশনটার নাম হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, অর এর আরেকটা নামও আছে যে জেনে রেখে দাও, সেটা হচ্ছে ডায়নামিক ফ্রিকশন। তাহলে কাইনেটিক ফ্রিকশন অর ডায়নামিক ফ্রিকশন কখন তুমি অবজার্ভ করবে? যখন একটা বডি একটা সারফেসের উপর বা আরেকটা বডির উপর দিয়ে অ্যাকচুয়ালি মুভ করছে।
এটা ক্লিয়ার তো সবার কাছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে আমাকে যদি বলে ডিফাইন কাইনেটিক ফ্রিকশন, তাহলে আমার ডেফিনেশনটা কি হবে? কাইনেটিক ফ্রিকশন অর ডাইনামিক ফ্রিকশন ইজ দ্য অপোজিং ফোর্স দ্যাট কামস ইন টু প্লে হোয়েন ওয়ান বডি ইজ অ্যাকচুয়ালি মুভিং ওভার দ্য সারফেস অফ অ্যানাদার বডি। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, ইট ইজ অ্যাকচুয়ালি মুভিং, মুভমেন্টের টেন্ডেন্সি নয়, মুভ করছে। তাহলে এটাকে আমরা কিভাবে ডিনোট করব? কাইনেটিকের ফার্স্ট লেটার কে, তাহলে আমরা এবার এফ এর সাফিক্সে কে ইউজ করব। তাহলে এফ সাফিক্স কে ইজ দ্য কাইনেটিক ফ্রিকশন, এফ সাফিক্স এল ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন হুইচ ইজ দ্য লিমিটিং ফ্রিকশন, এফ সাফিক্স এস হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। মনে রাখবে স্ট্যাটিক আর লিমিটিংয়ের মধ্যে অ্যাজ সাচ কোনো ডিফারেন্স নেই, দুটোই স্ট্যাটিক, কিন্তু স্ট্যাটিকের ম্যাক্সিমাম ভ্যালুটাকে নাম দেওয়া হয়েছে লিমিটিং ফ্রিকশন। মানে লিমিটিং ফ্রিকশন বললে যাতে আমরা বুঝতে পারি যে স্ট্যাটিক ফ্রিকশনটা এই মোমেন্টে ওর ম্যাক্সিমাম ভ্যালুতে রিচ করেছে, এই জন্য এই নেমিংটা। এবার একটা কথা মনে রাখবে, ইট ইজ ডিনোটেড বাই এফ কে। আর আমি কি বলেছি মডার্ন ভিউ পড়ার সময়, যে অবজেক্ট যখন মুভ করে তখন অবজেক্টের সাথে সারফেসের যে কোল্ড ওয়েল্ডেড রিজিয়ানসগুলো যেটা ডেভেলপ করে সেটা প্রপারলি ডেভেলপ করতে পারে না, তাই জন্য ফোর্স অফ ফ্রিকশনের ভ্যালু খানিকটা ডিক্রিজ করে যায়। তাহলে কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু হবে অলওয়েজ লেস দ্যান দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে আমি এটা মনে রাখবো, হোয়ার এফ কে ইজ অলওয়েজ লেস দ্যান এফ এল। এটা মাথায় রাখতে হবে। কাইনেটিক ফ্রিকশন কিন্তু কখনো লিমিটিং ফ্রিকশনের সাথে ইকুয়ালও হবে না, লিমিটিং ফ্রিকশনের সাথে থেকে বড়ও হবে না, সবসময় লিমিটিং ফ্রিকশনের থেকে ছোট থাকবে। দেখো ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে সায়েন্টিস্টরা দেখলেন এই ফোর্স অফ কাইনেটিক ফ্রিকশন ডিপেন্ড করে যে দুটো সারফেস কন্ট্যাক্টে রয়েছে তাদের সারফেসগুলো তোমার তোমার কি বলবো সারফেসের নেচারের উপর ডিপেন্ড করে, আর ডিপেন্ড করে নর্মাল রিয়াকশানের উপর। নর্মাল রিয়াকশান কোনটা? আমরা যদি আগের ফিগারটায় ব্যাক করে যাই তাহলে এই ওয়েটের যেটা অপোজিট ফোর্স আর দ্যাট ইজ দ্য নর্মাল রিয়াকশান। স্ট্যাটিক ফ্রিকশনও এই দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, নর্মাল রিয়াকশান আর যে দুটো সারফেস কন্ট্যাক্টে রয়েছে তাদের নেচারের উপর, আর কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। এবারে মনে রাখবে যদি আমরা ক্রিটিক্যাল পার্টের দিকে যাই, এটা মনে রাখার দরকার নেই, ছেড়ে দাও, এটা জাস্ট আমি বলে রাখছি, মনে রেখো, টু সাম এক্সটেন্ট আপ টু এ ভেরি স্মল ডিগ্রি এই দুটো অবজেক্টের মধ্যে বা যে দুটো সারফেস কন্ট্যাক্টে রয়েছে তাদের রিলেটিভ মোশনের উপরও ডিপেন্ড করে। সেটা আমাদের যখন কমপ্লিকেটেড ক্যালকুলেশন হয় তখন আমাদের লাগে, ওটা এখন এই মোমেন্টে বাদ দাও। এবারে তোমাদের একটা কোয়েশ্চেন দেয়, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট দ্য ভ্যারিয়েশন অফ ফোর্স অফ ফ্রিকশন উইথ অ্যাপ্লাইড ফোর্স। তাহলে আমরা এবার যেটা বলবো সেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ভ্যারিয়েশন অফ অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড আচ্ছা এটাকে করো, ভ্যারিয়েশন অফ ফোর্স অফ ফ্রিকশন উইথ অ্যাপ্লাইড ফোর্স করো। অ্যাপ্লাইড ফোর্সকে চেঞ্জ করলে আমাদের ফোর্স অফ ফ্রিকশন কিভাবে ভ্যারি করবে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমরা এবার দেখব। এই গ্রাফটা ভালো করে প্র্যাকটিস করবে, এই গ্রাফটা কিন্তু পরীক্ষাতে খুব দেয়। তাহলে এখানে আমরা কাকে প্লট করছি? ফোর্স অফ ফ্রিকশনকে। কার এগেনস্টে প্লট করছি? অ্যাপ্লাইড ফোর্সে। তাহলে অ্যাপ্লাইড ফোর্স যদি তুমি না দাও তাহলে তো ফোর্স অফ ফ্রিকশন হবে না। তাহলে এখানে অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ফোর্স অফ ফ্রিকশন অ্যাপ্লাইড ফোর্সের উপর ডিপেন্ড করে ডেভেলপ করছে, তাহলে ফোর্স অফ ফ্রিকশন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমরা কি জানি? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সবসময় প্লটেড হবে অ্যালং এক্স অ্যাক্সিস, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সবসময় প্লটেড হবে অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাই জন্য অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস,
ফোর্স অফ ফ্রিকশন হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস। দেখো গ্রাফটা স্টার্ট করছে ফ্রম দ্য অরিজিন। অবভিয়াসলি তুমি যখন কোনো ফোর্স দেবে না তখন ফোর্স অফ ফ্রিকশন বলেও কোনো কিছু এক্সিস্ট করবে না, কারণ ফোর্স না দিলে অবজেক্টের মুভ করার কোনো টেন্ডেন্সি নেই, তার মানে ফোর্স অফ ফ্রিকশনও নেই, তাই জন্য গ্রাফটা হচ্ছে অরিজিন গ্রাফ। এবারে দেখো ও থেকে এ এই পার্টটা হচ্ছে একটা স্ট্রেট লাইন যেখানে লেখা রয়েছে স্ট্যাটিক ফ্রিকশন। এই রকম যদি স্ট্রেট লাইন গ্রাফ হয় যেটা অরিজিন দিয়ে পাস করছে, তার মানে কি? তার মানে ওয়াই অ্যাক্সিসে যে কোয়ান্টিটিটা আছে সেটা এক্স অ্যাক্সিসের কোয়ান্টিটির সাথে লিনিয়ারলি ভ্যারি করছে। তার মানে এক্স অ্যাক্সিসের কোয়ান্টিটিটা যেভাবে ইনক্রিজ করবে ওয়াইটা একটা সেম রেটে ইনক্রিজ করতে থাকবে। এখানে এক্স অ্যাক্সিসে কি আছে? অ্যাপ্লাইড ফোর্স। ওয়াইতে কি আছে? ফোর্স অফ ফ্রিকশন। তাহলে এটা আমরা স্ট্যাটিক ফ্রিকশন সেলফ অ্যাডজাস্টিং ফোর্স বলার সময়টা দেখেছি যে যখন আমি ফোর্স অফ ফ্রিকশনকে তোমার অ্যাপ্লাইড ফোর্সকে ইনক্রিজ করছি 0 থেকে স্টার্ট করে ওই ম্যাক্সিমাম অবধি, আমি যে রেটে ইনক্রিজ করছি স্ট্যাটিক ফ্রিকশনটাও এক্স্যাক্টলি সেম রেটে নিজেকে ইনক্রিজ করে যাচ্ছে। 1 হলে 1, 2 হলে 2, 3 হলে 3 অ্যান্ড সো অন। তাহলে পরে আমরা কি বলছি? ও এ পার্ট এটা প্রপারলি জাস্টিফাই করছে যে যখন অবজেক্ট মুভ করছে না কিন্তু আমি ফোর্স অ্যাপ্লাই করছি তখন স্ট্যাটিক ফ্রিকশন অ্যাপ্লাইড ফোর্সের সাথে লিনিয়ারলি ইনক্রিজ করছে, লিনিয়ারলি চেঞ্জ করছে। সেই জন্য এই পার্টটা স্ট্যাটিক ফ্রিকশনকে ডিনোট করছে। তাহলে ও এ পার্টের রিপ্রেজেন্টেশনটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার যখন তুমি এ পয়েন্টে গিয়ে পৌঁছালে দেখো গ্রাফটা আর এ পয়েন্টের বিয়ন্ডে নেই, এই জায়গাতে স্ট্যাটিক ফ্রিকশন ম্যাক্সিমাম। তাহলে এই এ পয়েন্টে যে স্ট্যাটিক ফ্রিকশনটা পাবে তারই তো নাম লিমিটিং অর ক্রিটিক্যাল ফ্রিকশন। তাহলে দেখো এই যে লাইনটা মানে এ থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্রপ করতাম অন দ্য ওয়াই অ্যাক্সিস তাহলে যে ভ্যালুটা পেতে সেটাই এখানে দেখো এই অ্যারো দিয়ে ড্র করা রয়েছে। দিস ইজ দ্য লিমিটিং ফ্রিকশন। তাহলে আমার পয়েন্ট এ কি ডিনোট করছে? পয়েন্ট এ ডিনোট করছে দ্য স্ট্যাটিক ফ্রিকশন ইজ নাও এ ম্যাক্সিমাম। তার মানে এ পয়েন্ট ডিনোট করছে দিস ইজ দ্য লিমিটিং অর ক্রিটিক্যাল ফ্রিকশন। এবার যেই তুমি অ্যাপ্লাইড ফোর্সকে এ পয়েন্টের থেকে ফার্দার ইনক্রিজ করবে তার মানে ইয়োর অ্যাপ্লাইড ফোর্স ইজ নাও গ্রেটার দ্যান দ্য লিমিটিং অর ক্রিটিক্যাল ফ্রিকশন। এবারে বডি মুভ করা শুরু করবে। আমি অলরেডি বললাম একটু আগে যে বডি মুভ করছে মানে ফ্রিকশন 0 হচ্ছে না, ফ্রিকশনটা একটু ডিক্রিজ করে যাচ্ছে। এ দেখো ফ্রিকশনটা এ থেকে বিতে দেখতে পাচ্ছ একটা কার্ভের ফর্মে ডিক্রিজ করলো এবং এরপর থেকে দেখো ফ্রিকশনটা স্টেডি হয়ে গেল, যেই ভ্যালুটা হচ্ছে আমার কাইনেটিক ফ্রিকশন। এই কাইনেটিক ফ্রিকশনের ভ্যালুটা দেখো লিমিটিং ফ্রিকশনের থেকে স্লাইটলি কম। এটাই দেখো এখানে লেখা রয়েছে এফ কে ইজ লেস দ্যান এফ এল। তাহলে এই যে পুরো ব্যাপারটা ডিনোট আমরা যেটা ডিসকাস করলাম সেই পার্টটা দেখো পুরোটা গ্রাফিক্যালি ডিনোটেড হলো। ও থেকে এ অবধি অবজেক্ট মুভ করছে না, তোমার অ্যাপ্লাইড ফোর্সের সাথে ফোর্স অফ ফ্রিকশন লিনিয়ারলি ইনক্রিজ করছে, তাহলে ও এটা স্ট্যাটিক ফ্রিকশন। এ পয়েন্টে ফোর্স অফ ফ্রিকশন ম্যাক্সিমাম হচ্ছে, এটা হচ্ছে লিমিটিং অর ক্রিটিক্যাল ফ্রিকশন। যেই তোমার অ্যাপ্লাইড ফোর্স হয়ে গেল গ্রেটার দ্যান লিমিটিং অর ক্রিটিক্যাল ফ্রিকশন, অবজেক্ট মুভ করছে, তার মানে এই পার্টে অবজেক্ট অ্যাকচুয়ালি মুভ করছে, কাইনেটিক ফ্রিকশন একটু স্লাইড ডিক্রিজ করছে। এ থেকে বিতে দেখো কার্ভের ফর্মে ভ্যালুটা ডিক্রিজ করে ভ্যালুটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ? বিই লাইনটা অ্যাপ্লাইড ফোর্সের সাথে প্যারালাল হয়ে গেছে, তার মানে কাইনেটিক ফ্রিকশন উইল নট চেঞ্জ উইথ দ্য অ্যাপ্লাইড ফোর্স, ইট উইল রিমেন কনস্ট্যান্ট। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা তোমাদের কাছে ক্লিয়ার হলো সবার কাছে? হ্যাঁ স্যার হয়ে গেছে স্যার। সবাই Yes, sir. সবাই বুঝতে পেরেছো? ওকে ফাইন। স্যার থিওরি থেকে ইজি স্যার গ্রাফটা। ভেরি ইজি গ্রাফ, কিচ্ছু নেই, শুধু তোমাকে লজিকটা মনে রাখতে হবে আর কিছু না। কিন্তু আনফর্চুনেটলি এই গ্রাফও বহু স্টুডেন্ট ড্র ভুল করে,
তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? স্যার। আচ্ছা, স্যার এটা কি এক্সপ্লেনটা আমাকে লিখতে হয় স্যার? কোনটা? এই গ্রাফের কি এক্সপ্লেনটাও করতে হয় আমাদের? এক্সপ্লেনেশন নয়, তোমাকে গ্রাফটা ড্র করে বলবে কোন কোন রিজিয়ান, কোন কোন পয়েন্ট কি কি ডিনোট করছে সেটা লেখো। ওকে স্যার। তখন তোমাকে ওটা লিখে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এইবারে আমরা কিছু লস পড়ব, লস অফ ফ্রিকশন। দুটো ল আছে, একটা হচ্ছে লিমিটিং ফ্রিকশনের ল, আর একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশনের ল। আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে লস অফ লিমিটিং ফ্রিকশন। একটা মিনিট একটু ওয়েট করো, আমি একটু জল খেয়ে আসি। ভাই পরীক্ষার রুটিন তো সব দিয়েছে, কি করতে হবে? পড়তে হবে আবার। রোহিত পাস। রেকর্ড হচ্ছে ক্লাস কিন্তু। তোমাদের না না রেকর্ড। তোমাদের কিন্তু এক্সামিনেশনের আজকে তোমরা ডেট পেয়ে গেছো, কবে থেকে কবের মধ্যে হবে? হ্যাঁ স্যার, Yes, sir. 20 তারিখে স্যার চালু। 20 তারিখ থেকে, স্যার 20 তারিখ থেকে 25 তারিখ, আমাদের তো স্যার 21 তারিখ থেকে। তোমাদের কোনো গ্যাপ নেই, কন্টিনিউয়াস এক্সাম। স্যার আমাদের স্যার, 21 math 22 gap আছে, 23 গ্যাপ আছে, 24 25 তো। ওই 24 Math- 25 যে ওইটা তোমার, যেটা তোমার ওই আমি অ্যাকচুয়াল পুরো রুটিনটা এখনো ভালো করে ফলো করিনি, ঠিক আছে? আমাদের কাছে কিন্তু এই মোমেন্টে একটা কথা মনে রাখবে, তোমরা রুটিন কোথায় পেয়েছো? স্যার স্যার আমাদের গ্রুপে group- পেয়েছে। রুটিনের তো তোমাদের ইয়েতে কি বলে, রুটিনের ওইটাতে তোমাদের, হ্যাঁ এই যে তোমার এটা যেটা দেওয়া হয়েছে, ঠিক ঠিক। আমি রুটিনটা ভালো করে দেখিও নি পরে, আমি জাস্ট ওটা দোকান থেকে উপরটা দেখে রেখে দিয়েছি। তোমাদের ফিজিক্স কেমিস্ট্রির মাঝখানে কোনো ছুটি নেই, স্যার ম্যাথে ছুটি আছে, ম্যাথে একদিন আছে। তারপরের দিন স্যার কমিউনিকেশন স্কিল। হ্যাঁ, আজকে হচ্ছে 18th হয়ে গেল, আর ঠিক 1 মান্থ। আর কিন্তু টাইম লস করো না, এখন কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, প্র্যাকটিস করো। বলছি স্যার এই 20 তারিখ থেকে দিয়েছে, আমাদের মেকানিক্যাল তো 21 তারিখ থেকে, 21 22 হ্যাঁ, 23 24 25। তোমাদের সবারই তাই। প্রথম প্রথম দিন যাদের পরীক্ষা আছে সেটা আমাদের, মানে আমাদের ওই স্ট্রিম পড়ানো হয় না। আচ্ছা। এটা প্রত্যেকবারই তাই হয়। কারণ তোমাদের তো শুধু, এটা তো তোমাদের শুধু ইঞ্জিনিয়ারিং পার্ট নয়, এখানে তোমার এমওপিএম বলে একটা কোর্স আছে, যেটাকে বলা হয় তোমার মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট। তারপর তোমার ট্র্যাভেল ট্যুরিজম আছে। এ সমস্তগুলোর পরীক্ষাটা আগে থেকে শুরু হয়, কারণ ওদের 5টা পেপার, তোমাদের 4টে থিওরিটিক্যাল পেপার। এটা মাথায় রেখো, ঠিক আছে? 27 তারিখ থেকে স্যার 31 তারিখ পর্যন্ত ওটা কি দিয়েছে স্যার? প্র্যাকটিক্যাল, এক্সটার্নাল প্র্যাকটিক্যাল। ল্যাবের পরীক্ষা হবে না, এক্সটার্নাল। স্যার ওতে স্যার প্রেজেন্ট থাকতে হবে। অবশ্যই, এ কি কথা? জব পারপাসে স্যার যদি ডিউটি না অতদিন ছুটি পাই স্যার কি ছুটি হবে? নিতেই হবে, কিচ্ছু করার নেই। এটা তো স্যার রিটার্ন কদিন স্যার ছুটি ম্যানেজ করে নিলাম, তাই জন্য ওই কদিন স্যার একটু সমস্যা হয়ে যাবে। করতে হবে বাবা, এটা তো আমাদের হাতে কিছু নেই, তো তোমার কাউন্সিলের ডেট, এটা কি আমরা দিয়েছি? এটা প্লেস করবে কোম্পানিতে দেবে। ঠিক আছে, এই নিয়ে পরে কথা হবে, এখন কথা হবে, এখানে রেকর্ডিং হচ্ছে, চুপ করো। এবারে লস অফ লিমিটিং ফ্রিকশন দেখো, ওটা নিয়ে পরে কথা বলবো আমরা। আচ্ছা, এখানে ব্লকটা রেস্টে রয়েছে। কীরকম রেস্টে রয়েছে? তোমার অ্যাপ্লাইড ফোর্স এমন একটা ভ্যালুতে রিচ করেছে যেখানে এই ব্লকটা মুভ করার ঠিক আগের কন্ডিশানে,
তাই জন্য দেখো স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স এখানে ম্যাক্সিমাম। তার মানে এই কন্ডিশানে থেকে তুমি যদি আরেকটু স্লাইট বেশি ফোর্স অ্যাপ্লাই করো তাহলে পরেই এই বডিটা মুভ করা শুরু করবে। এই কন্ডিশানে সায়েন্টিস্টরা এটা তোমার রেজাল্ট পেলেন, ভ্যালু পেলেন যে এই লিমিটিং ফ্রিকশনাল ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় টু দ্য নর্মাল রিয়াকশান বিটুইন দ্য টু সারফেসেস ইন কন্ট্যাক্ট। এটা সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্টাল রেজাল্টকে অ্যানালাইজ করার পর দেখতে পেলেন। তাহলে আমাকে মনে রাখতে হবে কি কন্ডিশনটা, যে ম্যাগনিটিউড অফ দ্য লিমিটিং ফ্রিকশন বিটুইন এনি টু বডিজ ইন কন্ট্যাক্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নর্মাল রিয়াকশান বিটুইন দেম। এবার ফিগার অনুযায়ী নর্মাল রিয়াকশান কোনটা, ক্যাপিটাল আর, আর লিমিটিং ফ্রিকশন কোনটা, এফএল। তাহলে পরে আমার ইকুয়েশন কি হবে, লিমিটিং ফ্রিকশনাল ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ক্যাপিটাল আর, তাই তো? দেখো এইটা পাবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে আমরা কি জানি, ইকুয়াল সাইন দিয়ে আমরা যদি প্রপোর্শনালিটি সিম্বলটাকে একটা ইকুয়াল সাইন দিয়ে রিপ্লেস করি কি আসবে, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে। তাহলে এখানেও একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট অ্যাপিয়ার করবে। এই কনস্ট্যান্টটাকে আমরা একটা নতুন সিম্বল দিয়ে লিখব, এই সিম্বলটাকে বলা হয় মিউ। এই সিম্বলটা জানো তোমরা, চেনো? হ্যাঁ স্যার। এই সিম্বলটার নাম হচ্ছে মিউ। তাহলে এই যে মিউ সাফিক্স এস, এস স্ট্যান্ডস ফর স্ট্যাটিক। তাহলে এই মিউ সাফিক্স এস এর একটা নাম আছে, এর নাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। এটা বেসিক্যালি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। যদি তোমাকে বলে এই কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন এটা কার কার উপর ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে এই দুটো অবজেক্ট বা অবজেক্টার সারফেস কি মেটেরিয়াল দিয়ে তৈরি, এবং যে দুটো সারফেস কন্ট্যাক্টে রয়েছে তাদের নেচারের উপর, কিন্তু কতটা এরিয়া কন্ট্যাক্টে রয়েছে তার উপর ডিপেন্ড করে না। তাহলে এটা মনে রাখবে, কি মনে রাখবে, ইটস ভ্যালু ডিপেন্ডস আপন দ্য মেটেরিয়াল অ্যান্ড নেচার অফ দ্য সারফেসেস ইন কন্ট্যাক্ট। এটা আমি বোল্ড করে দিলাম। বাট ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অ্যাপারেন্ট এরিয়া অফ কন্ট্যাক্ট, যতটাই এরিয়া কন্ট্যাক্টে থাকুক, অ্যাপারেন্টলি অ্যাপিয়ার করুক, তার উপর ডিপেন্ড করে না। এবারে আমাকে যদি এই তোমার কি বলে এই ইকুয়েশনটা থেকে ক্যালকুলেট করতে বলে মিউ এস এর এক্সপ্রেশন, তাহলে বলো তো এফ এল ইজ ইকুয়াল টু মিউ এস ইন্টু আর হলে মিউ এস ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, এফএল বাই আর। এফএল বাই আর। এফএল মানে কি, দ্যাট ইজ লিমিটিং ফ্রিকশন। তাহলে আমি লিখব কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক বা কোএফিসিয়েন্ট অফ লিমিটিং ফ্রিকশন বা স্ট্যাটিক ফ্রিকশন, যেটাই তুমি লেখো, দ্যাট ইজ ইকুয়াল টু লিমিটিং ফ্রিকশন ডিভাইডেড বাই নর্মাল রিয়াকশন। দেখো এটা লিখতে পারবো কিনা বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে লিমিটিং ফ্রিকশন একটা ফোর্স, নর্মাল রিয়াকশন একটা ফোর্স, তাহলে মিউ এস হচ্ছে রেশিও অফ টু ফোর্সেস। তাহলে মিউ এস এর কোনো ইউনিট নেই, কোনো ডাইমেনশনাল ফর্মুলা নেই, তার মানে মিউ এস হচ্ছে ইউনিটলেস ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এবার যদি তোমাকে বলে লিমিটিং ফ্রিকশন কোন দিকে অ্যাক্ট করছে, লিমিটিং ফ্রিকশন অ্যাক্ট করবে যে ডাইরেকশানে বডিটা মুভ করবে এই জায়গাতে দাঁড়িয়ে আছে তার অপোজিটে। আমাদের এই ফিগার ওয়াইজ বডিটা মুভ করছে অন দ্য ভার্জ অফ মুভমেন্টে রয়েছে কোন ডাইরেকশানে, টুয়ার্ডস রাইট। তাহলে লিমিটিং ফ্রিকশন কোন দিকে অ্যাক্ট করবে, টুয়ার্ডস লেফট। যদি এটা এরকম হতো বডি ইজ অন দ্য ভার্জ অফ মুভিং টুয়ার্ডস লেফট, তাহলে কোন দিকে কাজ করতো, রাইট, টুয়ার্ডস রাইট। তার মানে আমাকে মনে রাখতে হবে এই লিমিটিং ফ্রিকশনের ডাইরেকশন হচ্ছে অলওয়েজ অপোজিট টু দ্য ডাইরেকশন ইন হুইচ
ওয়ান বডি ইজ অন দ্য ভার্জ অফ মুভিং ওভার দ্য আদার। এটা ক্লিয়ার তো সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, যেহেতু এই কোএফিসিয়েন্টটা মেটেরিয়াল অ্যান্ড নেচার অফ দ্য সারফেসেস ইন কন্ট্যাক্টের উপর ডিপেন্ড করে, লিমিটিং ফ্রিকশনও মেটেরিয়াল অ্যান্ড নেচার অফ দ্য সারফেসেস ইন কন্ট্যাক্টের উপর ডিপেন্ড করে। যেহেতু মিউএস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অ্যাপারেন্ট এরিয়া অফ কন্ট্যাক্ট বিটুইন দ্য সারফেসেস, সিমিলারলি লিমিটিং ফ্রিকশন is also independent of apparent area of contact between the two surfaces. তার মানে কোএফিসিয়েন্ট যার উপর ডিপেন্ড করবে লিমিটিং ফ্রিকশন তার উপর ডিপেন্ড করবে, কোএফিসিয়েন্ট যার উপর ডিপেন্ড করবে না লিমিটিং ফ্রিকশন তার উপর ডিপেন্ড করবে না। এই ক্যালকুলেশনটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, নেক্সট হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশানে আমরা কি দেখব? দ্য অবজেক্ট উইল বি অ্যাকচুয়ালি মুভিং। তাহলে আমাদের আগের ফিগারের সঙ্গে এখানে কি চেঞ্জেস দেখতে পাচ্ছ বলো তো এই দুটো ফিগারের মধ্যে? স্যার ভেলোসিটি। ভেলোসিটি দেখো একটা দেওয়া রয়েছে, তাই তো? তাহলে ভেলোসিটি যখন দেওয়া রয়েছে তার মানে অবজেক্ট ইজ অ্যাকচুয়ালি মুভিং টুয়ার্ডস রাইট। এটা ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। এটার আবার ইয়ে চেঞ্জ হয়ে গেল কি করে, দাঁড়া। ওকে, এবারে সায়েন্টিস্টরা লিমিটিং ফ্রিকশনে কি দেখেছিলেন? ম্যাগনিটিউড অফ লিমিটিং ফ্রিকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নর্মাল রিয়াকশন। এখানেও এক্স্যাক্টলি সেম জিনিস পেলেন, মানে লাইক স্ট্যাটিক ফ্রিকশন, ম্যাগনিটিউড অফ কাইনেটিক ফ্রিকশন বিটুইন এনি টু বডিজ ইজ অলসো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নর্মাল রিয়াকশন বিটুইন দেম। তাহলে পরে আমাদের কাছে কন্ডিশনটা কি আসবে? কন্ডিশনটা আসবে হচ্ছে এই রকম। আরে ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে কি করে? তাহলে যদি কাইনেটিক ফ্রিকশনও হয় ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নর্মাল রিয়াকশন, তাহলে পরে আমরা এরকম একটা ফর্মুলা এখানে পুট করতে পারি। দেখো, এফ কে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর, তাহলে এখানে আবার আমরা ইকুয়াল সাইন দিয়ে যখন রিপ্লেস করব আমাদের একটা নিউ প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকে ইন্ট্রোডিউস করতে হবে যার নাম হচ্ছে মিউ কে। তাহলে মিউ এল এটার কি নাম ছিল, আর মিউ এস কি নাম ছিল? কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, কারণ ওখানে অবজেক্ট মুভ করছিল না। তাহলে এখানে আমাদের মিউকের আমরা কি নাম দেব? মিউকের আমরা নাম দেব কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। মিউ এস যার যার উপর ডিপেন্ড করতো মিউকের ভ্যালুও কিন্তু সেম সেম প্যারামিটারের উপর ডিপেন্ড করে। তার মানে নেচার অ্যান্ড কন্ডিশনস অফ দ্য সারফেসেস ইন কন্ট্যাক্ট, এটা মনে রাখবে। তাহলে আমরা যদি এই রকম ফর্মে মিউকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা কি বলবো? দেয়ারফোর মিউকে ইজ ইকুয়াল টু এফ কে ডিভাইডেড বাই আর। এফ কে মিনস কাইনেটিক ফ্রিকশন, আর ইজ নর্মাল রিয়াকশন। তাহলে দেখো আমরা কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশনের মতন কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশনেও কিন্তু এইরকমভাবে রিপ্রেজেন্টেশনটা দেখাতে পারি। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে দেখো মিউকে ইজ অলসো এ রেশিও অফ টু ফোর্সেস। তাহলে লাইক মিউএস, মিউকে ইজ অলসো ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস। এটা ক্লিয়ার হলো কিনা সবাই বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এবারে যদি তোমাকে বলে তোমাকে একটা
পেয়ার অফ টু সারফেসেস দেওয়া হয়েছে, পেয়ার অফ গিভেন সারফেসেস। কাইনেটিক ফ্রিকশন যেহেতু লেস দ্যান লিমিটিং ফ্রিকশন হয়, তাই জন্য মনে রাখবে মিউকে ইজ অলসো লেস দ্যান মিউএস। যদি মিউএস এর ভ্যালু হয় 0.5 সাপোজ, তাহলে মিউকের ভ্যালু 0.5 অর গ্রেটার দ্যান 0.5 ফর দ্য সেম টু সারফেসেস হবে না। অলওয়েজ ইট উইল অলওয়েজ বি লেস দ্যান 0.5। দেখো এই অবধি ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবারে আচ্ছা তোমাদের একটা জিনিস ছোট্ট করে একটু বলে দিই, এটা বলে আজকে কমপ্লিট করি, তাহলে পরে আমাদের এই পার্টটা অলমোস্ট ডান হয়ে যাবে। অ্যাক্সিলারেশন অফ এ কি হচ্ছে, অ্যাক্সিলারেশন অফ এ বডি ডাউন এ রাফ ইনক্লাইন্ড প্লেন। আমি তোমাদের একটা ফিগার দেখাচ্ছি, এই ফিগারটা ভালো করে দেখো। এই ফিগারটা তোমাদের কাছে সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা বলো তো আগে? ওকে, এই ফিগারটা অ্যাকচুয়ালি কি ডিনোট করছে? যখন হরাইজেন্টাল, এটা দেখো অনেকটা সেই ব্যাংকিং অ্যাঙ্গেলের মতন একটা শেপেড সারফেস যেটা আমরা পড়েছিলাম, কিন্তু এটাকে আমরা ব্যাংকিং অ্যাঙ্গেল না বলে এটাকে আমরা বলছি দিস ইজ অ্যান ইনক্লাইন্ড সারফেস। আর এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজেন্টাল লাইন ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অর সিম্পলি ইনক্লিনেশন। এর উপর তুমি যদি একটা ব্লককে প্লেস করো যেখানে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন ইজ কোয়াইট লার্জ, সেখানে তুমি দেখবে ব্লকটা তুমি কোনো ফোর্স অ্যাপ্লাই না করলেও স্লাইড করে ডাউন দ্য প্লেন মুভ করে। এটা তোমরা সবাই দেখেছো যে একটা ইনক্লাইন প্লেনের যদি অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন একটু লার্জ হয় বা একটা সার্টেন ভ্যালুর বিয়ন্ড হয়, আমি যদি ওই সারফেসের উপর কোনো অবজেক্টকে প্লেস করি, অবজেক্টটা স্লাইড করে ডাউন দ্য সারফেস মুভ করে। এটা সবাই অবজার্ভ করেছো, সবাই দেখেছো, দেখেছো তো? হ্যাঁ স্যার। এবার এখানে তো তুমি কোনো ফোর্স অ্যাপ্লাই করলে না, তাহলে অবজেক্টটা উইদাউট অ্যাপ্লাইং এনি ফোর্স কি করে ডাউন দ্য প্লেন স্লাইড করে মুভ করলো? এখানে কি হয়, তোমাকে ফোর্স অ্যাপ্লাই করার দরকার হয় না। অবজেক্টের যে ওয়েট এমজি, যেটা হচ্ছে ফোর্স অন দ্য অবজেক্ট, সেই ফোর্সকে দুটো কম্পোনেন্টে ফোর্সটা এখানে রিজলভ হয়ে যায়, কারণ ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। আমরা ভেক্টর কোয়ান্টিটিকে রিজলভ করতে পারি ইনটু টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার কম্পোনেন্টস। একটা কম্পোনেন্ট হয়ে যায় এগেনস্ট দ্য নর্মাল রিয়াকশন, আর আরেকটা কম্পোনেন্ট দেখো হয়ে যায় প্যারালাল টু দ্য ইনক্লাইন প্লেন অ্যান্ড ডাউন দ্য প্লেন। এই যে কম্পোনেন্টটা যেটা দেখো এমজি সাইন থিটা লেখা রয়েছে, এই এমজি সাইন থিটা যদি এই বক্স আর এই ফ্লোরের স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুর থেকে বেশি হয়, তখনই দেখবে ব্লকটা এই ইনক্লাইন প্লেনের উপর দিয়ে স্লাইড করে ডাউনওয়ার্ড ডাইরেকশনে মুভ করছে। কিন্তু যদি আমার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন স্মল হয়, তাহলে আমার এই কম্পোনেন্ট এমজি সাইন থিটার ভ্যালুও স্মল হবে, কারণ সাইন 0 0, সাইন 90 +1, তাহলে আমি যদি একবার অ্যাঙ্গেল সেট করি 5 ডিগ্রি আর আরেকবার অ্যাঙ্গেল সেট করি 60 ডিগ্রি, সাইন 5 ডিগ্রির ভ্যালু সাইন 60 থেকে কম, তাহলে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন যত কম হবে, এমজি সাইন থিটা ওয়েটের এই কম্পোনেন্টের ভ্যালুটা তত কম হবে। তখন আমরা অবজার্ভ করব স্মল অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনে অবজেক্ট নিজের থেকে স্লাইড ডাউন করে না। কিন্তু যদি আমার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কোয়াইট লার্জ হয়, যেখানে ফোর্সের বা ওয়েটের এই কম্পোনেন্ট এমজি সাইন থিটা যেটা অ্যাক্ট করছে প্যারালাল টু দ্য প্লেন অ্যান্ড ডাউন দ্য প্লেন, সেই ফোর্সের ভ্যালু যদি হয়ে যায় গ্রেটার দ্যান
দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন বিটুইন দ্য ব্লক অ্যান্ড দ্য সারফেস, তার মানে গ্রেটার দ্যান দ্য ম্যাক্সিমাম ভ্যালু মিনস লিমিটিং ফ্রিকশন, তখনই আমি দেখব ব্লকটা স্লাইড করবে ডাউন দ্য প্লেন উইথ সাম অ্যাক্সিলারেশন। যেই মোমেন্টে ব্লক মুভ করা স্টার্ট করবে, ফোর্স অফ ফ্রিকশন উইল বি কনভার্টেড ইনটু কাইনেটিক ফ্রিকশন, তখন আমরা কি দেখব, এমজি সাইন থিটা থাকবে তোমার ডাউন দ্য প্লেন অ্যান্ড প্যারালাল টু দ্য প্লেন, আর ফোর্স অফ কাইনেটিক ফ্রিকশন হবে এগেন প্যারালাল টু দ্য প্লেন বাট আপ দ্য প্লেন। এটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। হয়ে গেছে স্যার, বাট একটা কোয়েশ্চেন আছে স্যার। বলো। স্যার আমরা পড়েছি স্যার নর্মাল রিঅ্যাকশনের অপোজিট স্যার এমজি হয় স্যার, বাট স্যার এখানটা এমজি কস থিটা আছে স্যার। না, নর্মাল রিয়াকশানের এগেনস্টে এমজি হয় না। এই জায়গাটা, এটা হচ্ছে একটা মেন্টাল ব্লক। এই মেন্টাল ব্লকটা মাথা থেকে বার করে দাও। মনে কি রাখবে, নর্মাল রিয়াকশান ফোর্স অ্যাক্ট করবে যে সারফেসে তুমি অবজেক্টকে প্লেস করছো সেই সারফেসের সাথে পারপেন্ডিকুলার। এবার আগের ফিগারে ব্যাক করে যাই আমরা। আগের ফিগারে সারফেসটা কি ইনক্লাইন ছিল? ছিল কি? না স্যার। ছিল না। তাহলে পরে এখানে আমরা কি দেখেছি, এমজি সারফেসের সাথে পারপেন্ডিকুলার, দ্যাট ইজ ওয়াই নর্মাল রিয়াকশন ফোর্স ইজ এগেনস্ট এমজি। কিন্তু যখন ইনক্লাইন প্লেনে প্লেস করছি, এমজি ইজ অলওয়েজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, কিন্তু এই এমজিটা কি এখন সারফেসের সাথে, ইনক্লাইন সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করছে রোহিত? নো স্যার। তাহলে তো সেই জন্যই আমাকে এমজিকে দুটো কম্পোনেন্টে রিজলভ করতে হয়েছে। কোন কম্পোনেন্টটা আমার ফিগারে বলছে পারপেন্ডিকুলার টু দ্য ইনক্লাইন সারফেস এমজি কস থিটা? তাহলে এখানে নর্মাল রিয়াকশন উইল অ্যাক্ট পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অন হুইচ ইউ হ্যাভ প্লেসড দ্য অবজেক্ট। তাহলে আর ইজ নট এগেনস্ট এমজি, দ্যাট ইজ এ মেন্টাল ব্লক। এটাকে ব্রেক করো। তোমার মনে রাখতে হবে আর কি, নর্মাল রিয়াকশন। কে প্রোভাইড করছে? সারফেস। কার উপর প্রোভাইড করছে? অন দ্য অবজেক্ট হুইচ ইজ প্লেসড ওভার দ্য সারফেস। এবার যদি আমার সারফেস হরাইজেন্টাল হয় তখন আর উইল বি ইকুয়াল টু এমজি, কিন্তু যখন সারফেস ইনক্লাইন্ড থাকবে অ্যাট এ সার্টেন অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজেন্টাল, সেখানে আর এমজি সারফেসের সাথে পারপেন্ডিকুলার হবে না, তখন আমাকে এমজিকে কম্পোনেন্টে রিজলভ করতে হবে। যে কম্পোনেন্টটা সারফেসের সাথে পারপেন্ডিকুলার অ্যাক্ট করবে তার জন্য এবার নর্মাল রিয়াকশন ফোর্স ডেভেলপ করবে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এইটা হচ্ছে অ্যাকচুয়াল লজিক। তুমি যদি এটা মাথায় রেখে পড়ো আর ইজ অলওয়েজ ইকুয়াল টু এমজি, তাহলে তোমার এই কন্ডিশনে এসে কিন্তু তোমার প্রবলেম হবে। আর ইজ নট ইকুয়াল টু এমজি। আর এমজির সঙ্গে ইকুয়াল হবে যখন এই কন্ডিশন, যখন এরকম কন্ডিশন, তখন এমজি নয়। কারণ তুমি আর এর ডাইরেকশন চেঞ্জ করতে পারো, বাট ইউ ক্যানট চেঞ্জ দ্য ডাইরেকশন অফ এমজি। এমজি ইজ অলওয়েজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। সে তুমি হরাইজেন্টাল সারফেসের উপর বডিকে প্লেস করলেও ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, আর যদি তুমি ইনক্লাইন সারফেসের উপর প্লেস করো দেন অলসো ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। বোঝা গেছে? হ্যাঁ স্যার। বাকিরা বুঝতে পেরেছো সবাই কেন আর এখানে হ্যাঁ, স্যার। এমজি কস থিটার সঙ্গে ইকুয়াল? স্যার। তাহলে আমাকে সিচুয়েশন দেখে পড়লে হবে না, আমাকে বুঝতে হবে দ্য লজিক বিহাইন্ড দ্য সিনারিও। যখন তোমার কাছে লজিক ক্লিয়ার তখন তোমার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার, তোমার কিছু মুখস্থ রাখার দরকার নেই। এই লজিক ওয়াইজ ফিজিক্সকে দেখো, ফিজিক্স ইজ ভেরি ইজি, কিন্তু যখনই তুমি কেস ওয়াইজ মুখস্থ করতে যাবে, মেমোরাইজ করতে যাবে, দেন ইট উইল বিকাম রিয়েলি ডিফিকাল্ট। যে মনে রাখবে আর ইজ অলওয়েজ ইকুয়াল টু এমজি, সে কিন্তু এই জায়গাতে গিয়ে আর পারবে না বুঝতে হোয়াই আর ইজ ইকুয়াল টু এমজি কস থিটা নট ইজ ইকুয়াল টু এমজি, কারণ তার কাছে লজিকটা ক্লিয়ার নয়। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এর একটা ডিটেল ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনটা কি হবে? ক্যালকুলেশনটা হচ্ছে এই রকম। যদি আমাকে বলে
ব্লকটা যখন স্লাইড করছে ডাউন দ্য প্লেন, তার মানে কি ব্লকের উপর ডাউন দ্য প্লেন একটা নেট ফোর্স অ্যাক্ট করছে। তাহলে আমাকে যদি বলে হোয়াট ইজ দ্য নেট ফোর্স অন দ্য ব্লক ডাউন দ্য প্লেন, কি আনসার হবে? এমজি সাইন থিটা দেখো ডাউন দ্য প্লেন, এফ কে হচ্ছে আপ দ্য প্লেন। অবজেক্টটা কোন ফোর্সের ডাইরেকশনে মুভ করছে, এমজি সাইন থিটার ডাইরেকশনে না এফ কে ডাইরেকশনে? কি হবে আনসার কি? এফ কে স্যার। অবজেক্টটা কোন দিকে মুভ করছে, অ্যাক্সিলারেশনের অ্যারো কোন দিকে? স্যার mg sin থিটা। এমজি স্যার। তাহলে এফ কে দিকে কি? এফ কে গেলে তো ব্লকটা উপরের দিকে উঠতো। ব্লক কি উপরের দিকে উঠছে? ব্লক তো ডাউন দ্য প্লেন নামছে। তাহলে ডাউন দ্য প্লেন কোন ফোর্সটা আছে? এমজি সাইন থিটা আছে। এফ কে তো আপ দ্য প্লেন। তাহলে ব্লক যদি এমজি সাইন থিটার দিকে মুভ করে, তাহলে বলো এমজি সাইন থিটা গ্রেটার দ্যান এফ কে না এমজি সাইন থিটা লেস দ্যান এফ কে? গ্রেটার দ্যান এফ কে। তার কারণ ফোর্স যদি ফ্রিকশন তোমার লিমিটিং ফ্রিকশনের থেকে বেশি না হয়, অবজেক্ট কি মুভ করবে? করবে না তো, এটা তো আমরা পড়ে এলাম। তাহলে আমার এমজি সাইন থিটাকে লিমিটিং ফ্রিকশনের থেকে বেশি হতেই হবে। তাহলে যখনই এমজি সাইন থিটা গ্রেটার দ্যান লিমিটিং ফ্রিকশন, তার মানে এমজি সাইন থিটা ইজ গ্রেটার দ্যান এফ কে। তাহলে তোমাকে যদি বলা হয় নেট ফোর্স অন দ্য ব্লক ডাউন দ্য প্লেন কত, তাহলে তোমার আনসার কি হবে? তোমার আনসার হবে নেট ফোর্স ডাউন দ্য প্লেন অন দ্য ব্লক ইজ ডিফারেন্স বিটুইন দ্য টু ফোর্সেস। এমজি সাইন থিটা থেকে এফ কে কে মাইনাস করে দিতে হবে। এটা সবাই বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার তুমি যদি এফ কের জায়গাতে এই ইকুয়েশনটা পুট করো মিউ কে আর, আর এই ফিগার ওয়াইজ আর ইজ ইকুয়াল টু এমজি কস থিটা বসিয়ে যদি আলটিমেটলি ক্যালকুলেট করো, তাহলে অ্যাক্সিলারেশনের যে এক্সপ্রেশনটা পাবে সেটা হচ্ছে দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য ব্লক ডাউন দ্য প্লেন, সেটা হচ্ছে এই রকম একটা এক্সপ্রেশন পাবে। এটা ক্যালকুলেট করলে এটা পাওয়া যায়। এটা তোমাদের সিলেবাসের মধ্যে কিছু মেনশন করা নেই, অনেক সময় এরকম শর্ট কোয়েশ্চেন দিয়ে দেয় বলে আমি তোমাদের এটা বলে দিলাম। দেখো আমাদের আর কোনো ক্যালকুলেশন ফ্রিকশনে নেই, ফ্রিকশনের ক্যালকুলেশন ওভার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে চট করে কয়েকটা জিনিস বলে দিই। ফ্রিকশনের কিছু অ্যাডভান্টেজেস আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। ফ্রিকশন আছে বলেই আমরা যে কোনো সারফেসের উপর দিয়ে ওয়াক করতে পারি, হাঁটতে পারি। তাহলে যদি ফ্রিকশন না থাকতো তাহলে ওয়াকিং পসিবল ছিল না। দুটো বডি একটা আরেকটার সাথে স্টিক করে থাকে ডিউ টু দ্য ফ্রিকশন। যদি ফ্রিকশন না থাকতো একটা বডি আরেকটা বডির সাথে স্টিক করতে পারতো না। যখন বাইক মুভ করছে, কোনো গাড়ি মুভ করছে, তখন যখন ব্রেক অ্যাপ্লাই করা হচ্ছে, ব্রেকিং মেকানিজমটাও কিন্তু ফ্রিকশনের উপর ডিপেন্ড করে। বিভিন্ন বড় বড় মেশিনারি পার্টে নাটস অ্যান্ড বোল্টস আছে যেটা ভেরিয়াস পার্টকে হেল্ড করে রাখে টুগেদার, সেখানেও ফোর্স অফ ফ্রিকশন অ্যাক্ট করছে। ফোর্স অফ ফ্রিকশন না থাকলে এটা হতো না। তোমরা পেন দিয়ে পেজের উপর লিখছো, আমরা ক্লাসে পড়ানোর সময় ব্ল্যাকবোর্ডের উপর চক দিয়ে লিখছি, এটাও পসিবল ডিউ টু দ্য ফ্রিকশন। তোমার এই যে অ্যাডহেসিভ যেটা আমরা ভিসকোসিটিতে পড়েছি, সেই অ্যাডহেসিভ ব্যাপারটা কেন এসছে? ডিউ টু ফ্রিকশন। তাহলে দেখো ফ্রিকশন যদি না থাকতো তাহলে এই যে আমাদের ডে টু ডে লাইফে আমরা এত কিছু জিনিস পারফর্ম করছি, একটা কিছু পারফর্ম করতে পারতে না। দিজ আর দ্য অ্যাডভান্টেজেস অফ ফ্রিকশন। এবার ডিসঅ্যাডভান্টেজেস কি? ফ্রিকশন সবসময় বডির মোশনকে অপোজ করে। তার মানে তোমার সবসময় একটা এক্সট্রা অ্যামাউন্ট অফ এনার্জি লস হবে এই ফ্রিকশনকে ওভারকাম করার জন্য। তাহলে ফ্রিকশন আছে বলে তোমার আননেসেসারি এনার্জি লস হতে থাকবে। তাই জন্য ইন রিয়েলিটি
এরকম কোনো মেশিন তুমি ডেভেলপ করতে পারবে না যার আউটপুট ইনপুটের সাথে এক্স্যাক্টলি সেম। তার মানে 100% এফিসিয়েন্সির কোনো ইঞ্জিন প্রডিউস করা বা কোনো মেশিন প্রডিউস করা পসিবল নয়, বিকজ ফ্রিকশানের জন্য দেয়ার উইল অলওয়েজ বি আননেসেসারি লস অফ সাম এনার্জিস। তাই জন্য আউটপুট ইজ অলওয়েজ লেস দ্যান ইনপুট। ফ্রিকশান আছে বলে মেশিনারি পার্টসের মধ্যে ওয়্যার অ্যান্ড টিয়ার হয়। সেই জন্য দেখবে এই কার মাইক অন আছে, মাইকটা প্লিজ অফ করো। কার দেখবে কোনো মেশিন বা কোনো ইঞ্জিনকে, কোনো কিছুকে আমরা ইনফাইনাইট টাইম ধরে ইউজ করতে পারি না, প্রত্যেকের দেখবে একটা লাইফ টাইম আছে। এই ওয়্যার অ্যান্ড টিয়ারের জন্য লাইফ টাইম রিডিউসড হয়ে যায়। দেখবে যখন কোনো মেশিন রান করে, মেশিনের মধ্যে এক্সেসিভ হিট ডেভেলপ করে, কেন? এই ফ্রিকশানের জন্য এনার্জি লসটা হিটে কনভার্টেড হয়, মেশিন ড্যামেজড হয়। দিজ আর অল দ্য ডিসঅ্যাডভান্টেজেস। কিন্তু ডিসঅ্যাডভান্টেজেস থাকলেও ফ্রিকশান যদি না থাকতো, আমরা না লিখতে পারতাম, না হাঁটতে পারতাম, না কোনো মেশিনারি ওয়ার্ক পারফর্ম হতো, কিচ্ছু হতো না। তাই জন্য ফ্রিকশানকে বলা হয় ইট ইজ এ নেসেসারি ইভিল। ইভিল কেন? দেয়ার ইজ অলওয়েজ লস অফ এনার্জি। নেসেসারি কেন? উইদাউট ফ্রিকশান আমাদের ডে টু ডে লাইফে কোনো কিছু কাজ আমরা করতে পারতাম না। এবার আমরা কি করতে পারি? উই ক্যানট মেক ফ্রিকশান জিরো, উই ক্যান রিডিউস ফ্রিকশান জিরো। যে দুটো সারফেস কন্ট্যাক্টে রয়েছে তাদেরকে তুমি পলিশ করতে পারো, যাতে করে একটা ফাইন লেয়ার অফ মেটেরিয়াল একটা সারফেসের উপর প্লেসড হয়, যাতে ফ্রিকশান রিডিউসড হতে পারে। মুভিং পার্টের মধ্যে, মেশিনের মধ্যে আমরা লুব্রিকেটিং মেটেরিয়ালস ইউজ করি, অয়েল দিই, গ্রিস দিই। কেন? কারণ দুটো সলিড পার্টের মধ্যে এটা একটা থিন লেয়ারকে প্রডিউস করে দুটো পার্টের মধ্যে ফ্রিকশানকে রিডিউস করে দেয়। ফ্রিকশান নেচার অফ মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, এটা আমরা অলরেডি পড়ে এসেছি। তাহলে আমি এমনভাবে মেটেরিয়ালগুলোকে চুজ করব যাতে করে এদের মধ্যে মিনিমাম অ্যামাউন্ট অফ ফ্রিকশান এক্সিস্ট করে, তার মানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশান যেন মিনিমাম হয়। এইভাবে আমরা ফ্রিকশানকে রিডিউস করতে পারি। বল বিয়ারিং ইউজড হয় ফ্রিকশানকে রিডিউস করার জন্য। তাহলে ফ্রিকশানকে তুমি কখনো জিরো করতে পারবে না। ইউ ক্যান রিডিউস দ্য ফ্রিকশান বাই দিস টাইপ অফ অ্যাক্টিভিটিস। দেখো ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইটা হয়ে গেল আমাদের ফ্রিকশান। আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জির একটা পার্ট কমপ্লিট। নেক্সট ক্লাসে আমি তোমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জিটা স্টার্ট করব। তাহলে আজকে যতটা পর্যন্ত ডিসকাশন হলো সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে চলো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি।